হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দেখো তো সবাই শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? সবকিছু ঠিকঠাক আছে? ঠিক 10টায় আমরা লাইভে চলে আসলাম। ওকে, সো আমরা আজকে চলে আসলাম কাজ শক্তি ক্ষমতার 5 নাম্বার লেকচারে। আমাদের এই লেকচারটা আমরা আজকে হলো মূলত আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেইটার সলভটা আজকে দেখাবো, এবং সেই সাথে পরিবর্তনশীল বলের একটা এক্সাম্পল, যেমন স্প্রিং বল, সেই স্প্রিং বল নিয়ে আমরা বিভিন্ন কনসেপ্ট দেখব এবং ম্যাথ প্রবলেম সলভ করব। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই একটু খাতা কলম বের করো, আমরা শুরু করে দিব এখনই। আচ্ছা, সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাও। সাউন্ড, আমি তো সর্বোচ্চ জোরে কথা বলছি, সর্বোচ্চ জোরে কথা বলছি। কয়টা ক্লাস নিব? দেখো, প্রথম যে 4টা ক্লাস হয়েছে, 4টা ক্লাসে কিন্তু অনেক ছোট ছোট ক্লাস হয়েছে। একটা ক্লাস হয়েছে 50 মিনিটের ক্লাস। তো এই জন্য ক্লাসের সংখ্যাটা একটু বাড়বে। এই ক্লাসের সংখ্যা দেখে ভয় পেও না। ক্লাসের ডিউরেশনগুলো কিন্তু প্রথম যে 4টা ক্লাস নিচ্ছি এগুলো খুবই ছোট ছোট। একটা মনে হয় 1 ঘন্টা 10 মিনিটে শেষ হয়েছে, একটা 50 মিনিটে শেষ হয়েছে, একটা হচ্ছে তোমার 1.5 ঘন্টায় শেষ হয়েছে। তো এরকম যে ক্লাস নাম্বার নাম্বার দেখে ভয় পেও না কিন্তু, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাইলে চলেন আমরা আস্তে আস্তে শুরু করি। হ্যাঁ, সবাই একটু খাতা কলম বের করো, আমরা আমাদের আজকের লেকচার শুরু করব। তো এই লেকচারটা শুরু করার আগে আমি একটু বলে রাখি যে আমাদের লাস্ট ক্লাসে যে প্রবলেমটা তোমাদেরকে দিয়েছিলাম সেই প্রবলেমটা এখন সলভ করব না। আগে আগে আমি হচ্ছে নতুন একটা টপিক একটু পড়াই নিব, তারপরে আগের দিনের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ করব। এটার কথা বলার আগে একটা জিনিস একটু জানায় রাখি, তোমরা অনেকেই প্রবলেমটা সলভ করে ডিসকাশন গ্রুপে দিছিলা, কিন্তু যে সলভটা ছিল সেই সলভটা কাকতালীয়ভাবে উত্তরটা মিলে গেছে। উত্তরটা কি হলে মিলতো না, একদম আদর্শ উপায়টা কি, মানে প্রবলেমটা সলভ করার আদর্শ উপায় কি, এবং সেই ক্ষেত্রে আমরা কিভাবে করে প্রবলেমগুলো সলভ করব, প্রত্যেকটা জিনিস নিয়েই লাস্টে কথা বলবো। তো যারা 8 জুল আসছিল, যাদের অ্যান্সার, তাদের অ্যান্সার মিলছে, কিন্তু করার যে প্রক্রিয়াটা সেটা ওই টাইপের ম্যাথের জন্য মিলে গেছে কাকতালীয়ভাবে। কিন্তু যদি আমাদের প্রবলেমের ফোর্সের যেই সমীকরণটা দেওয়া ছিল সেটা যদি একটু চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিন্তু আর মিলবে না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। আগে একটু নতুন টপিক পড়ে নেই, সহজ সহজ কিছু জিনিস আছে, সবার মাথা তো শুরুতে অনেক ফ্রেশ থাকে, তো এই জন্য আগে সহজ সহজ জিনিসগুলো একটু দেখে নেই, তারপরে আমরা ওই যে লাস্টের যে প্রবলেমটা ছিল সেগুলো নিয়ে আলোচনায় যাব। ঠিক আছে? স্যার আপনি কি খেয়ে আসছেন? যদি পারেন একটু জোরে কথা বলবেন। নাহিদ মির, খাওয়ার সাথে কি জোরে কথা বলার কোনো সম্পর্ক আছে? নাহিদ মির, হ্যাঁ, ওকে, আমি একটু দেখি ওয়েব অ্যাপে সব ঠিকঠাক চলছে কি না। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক চলছে। ওকে, তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, সব ঠিকঠাক, গুড। দেখো, এই প্রবলেমটা আমরা দেখব, তার আগে স্প্রিং বল দ্বারা কৃত কাজ সেইটা নিয়ে আমরা আগে একটু আলোচনা করি। সবার আগে লক্ষ্য করো, মনে করো আমাদের কাছে একটা ব্লক রাখা আছে, একটা সারফেসের উপরে একটা ব্লক রাখা আছে, ঠিক আছে? একটা সারফেসের উপরে, একটা তলের উপরে একটা ব্লক রাখা আছে। তো এই ব্লকটার উপরে আমরা কি করলাম? এই ব্লকটার উপরে আমরা মনে করো একটা বল প্রয়োগ করলাম। এই যে আমরা এরকম একটা বল প্রয়োগ করলাম। এখন বলো তো, এই যে ফোর্স অ্যাপ্লাই করলাম, এফ সমান সমান সাপোজ এটার মান হচ্ছে 10 নিউটন ছিল। বলতো এই 10 নিউটন বল যদি আমি এর উপরে প্রয়োগ করি, তাহলে কি আমি এটাকে আমার ইচ্ছা মতন দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে পারবো না? আমি যদি চাই 10 নিউটন বল প্রয়োগ করে 2 মিটার সরাতে, আমি পারবো। যদি বলি 10 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার সরাও, তাহলে পারবো। যদি বলি না 10 নিউটন বল প্রয়োগ করে 100 মিটার সরাও, তাহলেও কিন্তু আমি পারবো। অর্থাৎ খেয়াল করো, আমরা এই একটা 10 নিউটন বল প্রয়োগ করে কিন্তু আমরা এখানে ইচ্ছা মতন দূরত্ব পর্যন্ত এটার সরণ ঘটাতে পারি।
ইচ্ছা মতন দূরত্ব পর্যন্ত এটার সরণ ঘটাতে পারি, কোনো অসুবিধা আমাদের হয় না। কিন্তু খেয়াল করো, যদি সিনারিওটা এখন এইরকম হয়, যদি সিনারিওটা এখন এইরকম হয় যে আমরা এইখানে একটা দেওয়াল আছে, এখানে একটা কি আছে, এখানে একটা দেওয়াল আছে, এই দেওয়ালের সাথে একটা স্প্রিং যুক্ত করা, এই দেওয়ালের সাথে একটা স্প্রিং যুক্ত করা। এখন আমাকে বলো তো, যদি আমরা এই বস্তুটাকে এখন ধরে টানতে চাই, তাহলে আগে যেমন 10 নিউটন বল প্রয়োগ করে ইচ্ছা মতন সরণ ঘটাতে পারতাম, বলতো এখন কি আমি 10 নিউটন বল প্রয়োগ করে ইচ্ছা মতন সরণ ঘটাতে পারবো? এই 10 নিউটন বল প্রয়োগ করে আমি যদি চাই 2 মিটার সরাতে, যদি পারিও, ওই একই 10 নিউটন বল প্রয়োগ করে কি আমি 100 মিটার পর্যন্তটা টেনে নিয়ে যেতে পারবো? একটা স্প্রিং এর ক্ষেত্রে কি কখনো এই কাহিনী ঘটানো সম্ভব? সম্ভব না। একটা স্প্রিং এর জন্য কিন্তু এই কাহিনী করা সম্ভব না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাইলে দেখো যে আমরা এইখানে স্প্রিং এর ক্ষেত্রে যেটা দেখলাম, স্প্রিং এর ক্ষেত্রে যেটা দেখলাম, আমরা যখন এই বস্তুটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তখন কিন্তু এটার যে সরণটা, সেই সরণটা কিন্তু ইচ্ছা মতন ভাবে বাড়ানো সম্ভব না। যদি আমরা একটা এরকম তলের উপরে একটা ব্লককে রেখে 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত আমরা এটাকে নিয়ে যেতে পারবো, আমাদের ইচ্ছা মতন দূরত্ব পর্যন্ত এটাকে সরাতে পারবো। কিন্তু যদি আমাদের সাথে একটা স্প্রিং যুক্ত থাকে, তাহলে কিন্তু আমি যতই বল প্রয়োগ করি না কেন, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এটা এক্সপান্ড হবে, এটা সরণ ঘটবে, কিন্তু তারপরে ওই একই পরিমাণ বল প্রয়োগ করে আমি কিন্তু এটাকে ইচ্ছা মতন দূরত্ব পর্যন্ত টানতে পারবো না। সো এটা আশা করি সবাই মানছো, বুঝছো। তুমি দেখবা একটা স্প্রিংকে যদি হাতে নাও, তাহলে অল্প একটু সরণ ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করা লাগে, যদি আমরা আরো একটু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই, তাহলে কিন্তু প্রযুক্ত বল আরো বেশি দেওয়া লাগে। অর্থাৎ একইভাবে টেনে কিন্তু আমি এটাকে অনেক দূর পর্যন্ত সরণ ঘটাতে পারি না। অর্থাৎ 1 সেন্টিমিটার আমার সরণ ঘটাতে যদি 1 নিউটন বল প্রয়োগ করা লাগে, স্প্রিংটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বৃদ্ধি করতে যদি 1 নিউটন বল প্রয়োগ করা লাগে, দেখা যাবে 10 সেন্টিমিটার বৃদ্ধি করতে কিন্তু আরো বেশি পরিমাণ টান বল আমাকে দেওয়া লাগছে। যত দৈর্ঘ্য বৃদ্ধি করব তত বেশি বল প্রয়োগ করা লাগছে। তো আমরা এখান থেকে যেটা বলতে পারি যে আমি যে পরিমাণ এক্সটার্নাল বল প্রয়োগ করব, দেখো জিনিসটা এরকম করে আমরা লিখতে পারি যে এক্সটার্নাল যে বলটা প্রয়োগ করব, যত বেশি আমরা এই বাহ্যিক বল প্রয়োগ করব, তত বেশি কিন্তু এটার কি হবে, সরণ হবে, তত বেশি এটার কিন্তু কি হবে, সরণ ঘটবে। অর্থাৎ দেখো জিনিসটাকে আসলে কিভাবে লেখা উচিত, আমি যত বেশি বল প্রয়োগ করছি তত কিন্তু এটার কি হচ্ছে, তত এটা এক্সটার্নালটা আমি সাবস্ক্রিপ্ট আকারে রাখলাম, যে বাহ্যিক বলটা হচ্ছে সরণ যত ঘটাবো তার সাথে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে লিখতে পারি কি, এফ এক্সটার্নাল এটা সমান সমান, যেহেতু সরণের সাথে বল বৃদ্ধি করা লাগবে, সমান সমান দিয়ে লিখলে একটা কনস্ট্যান্ট আসতে হবে, কে ইন্টু এক্স। এই যে কেটা আমরা লিখলাম, এই কেটাকে আমরা বলি কি, স্প্রিং কনস্ট্যান্ট। এই কেটাকে আমরা বলি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক, বা স্প্রিং ধ্রুবক। এখান থেকে অবজেক্টিভে অনেক প্রশ্ন আসে বোর্ডে। দেখো স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে আমরা যদি একক বের করতে চাই, কে সমান সমান এফ বাই এক্স, এককটা তাহলে কি হচ্ছে দেখো, নিউটন পার মিটার, এসআই এককে লিখলে। তার মানে কি, যদি আমি কোনো একটা স্প্রিং ধ্রুবক বলি 5 নিউটন পার মিটার, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে যে আমি যদি চাই স্প্রিংটাকে 1 মিটার প্রসারিত করতে, 1 মিটার প্রসারিত করতে, 1 মিটার প্রসারিত করতে 5 নিউটন বল প্রয়োগ করতে হয়, 5 নিউটন বল প্রয়োগ করা লাগবে। ঠিক আছে, এটা হলো স্প্রিং এটার ক্যারেক্টারিস্টিক্স। 5 নিউটন পার মিটার, এটা বলতে কি বোঝায়, 1 মিটার প্রসারিত করতে 5 নিউটন বল প্রয়োগ করা লাগবে। দেখো তোমরা যখন খ নাম্বার প্রশ্নে দেখবা এরকম কিছু প্রশ্ন আসে, যে কোনো একটা স্প্রিং ধ্রুবক
কোনো একটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 5 নিউটন পার মিটার, এটা বলতে কি বুঝো? আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো মাইনাস কে এক্সটা আসতেছি, ওইটাই বলবো। এখন খেয়াল করো এই যে আমরা লিখলাম যে এফ সমান সমান কে ইন্টু এক্স, আমরা যদি এটার একটা গ্রাফ আঁকতে চাই তাহলে গ্রাফটা কেমন হবে দেখো, এফ সমান সমান কে এক্স, আমরা একটা গ্রাফ ড্র করতে চাই, যেখানে এক্স অক্ষ বরাবর থাকবে আমাদের সরণ, এবং এফ যেটা সেটা থাকবে আমাদের এক্সটার্নাল ফোর্স বা প্রযুক্ত বল যেটা। তো খেয়াল করো এইটা হলো আমাদের ওয়াই অক্ষ বরাবর, এইটা হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর বসালাম, তারপরে কে যেটা এটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা এম এর সাথে তুলনা করতে পারি। তাহলে আমাদের সমীকরণটা কেমন হবে, একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা পাবো, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ পাবো। দেখো এইরকম একটা গ্রাফ কিন্তু আমরা এখান থেকে পাবো। এই যে মূল বিন্দুগামী একটা সরল রেখার সমীকরণ পেলাম, খেয়াল করো তোমাকে অনেক সময় যেভাবে প্রশ্ন করতে পারে এফ এক্সটার্নাল ইন্টু এক্স, দেখো এফ এক্সটার্নাল ভার্সেস এক্স, এইখান থেকে বলো তো দেখি, যদি আমাদের প্রথম দেখায় এটা দেখে কি মনে হচ্ছে, এই গ্রাফটা কি একটা কনস্ট্যান্ট ফোর্সের গ্রাফ নাকি পরিবর্তনশীল বলের গ্রাফ? এইটা কিন্তু একটা পরিবর্তনশীল বলের গ্রাফ। আদিবা আমি খুব সহজে বলার জন্য এটা একবারে লিখে ফেলছি, কিন্তু একটু ঘাপলা আছে, ওইটা আমরা যখন ধরো পদার্থের গাঠনিক ধর্মতে যাব তখন আরেকবার দেখাই দিব না, বা যখন স্প্রিং ফোর্স নিয়ে আলোচনা করব তখন আরেকবার আসবো, এটা খুব ইজিলি আমি আগে লিখে ফেলছি, ঠিক আছে? কিন্তু মূলত ওই যে ইফেক্ট ইজ প্রপোর্শনাল টু কজ যেটা বলতেছো ওইভাবে করেই লেখা উচিত। আপাতত আগে আমরা এটা বুঝি, খুব বেশি কনসেপ্টে হেরফের হবে না, চিন্তা করো না এটা নিয়ে। সো দেখো এফ এক্সটার্নাল ভার্সেস হচ্ছে এক্স যেটা সরণ, এখন এটা কিন্তু একটা ভ্যারিয়েবল ফোর্স। কেন? কারণ দেখো সরণ যখন 1 মিটার তখন ধরো আমাদের বল 5 নিউটন, সরণ যখন 2 মিটার তখন আমাদের 2 মিটার সরণ ঘটানোর জন্য স্প্রিংটাকে 2 মিটার পর্যন্ত বৃদ্ধি করার জন্য আমাদের বল প্রয়োগ করা লাগবে, তখন হয়তো বা 10 নিউটন। অর্থাৎ দেখো এখানে সরণ বৃদ্ধির সাথে সাথে প্রযুক্ত বলও কিন্তু বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? সরণ বৃদ্ধির সাথে সাথে প্রযুক্ত বলও কিন্তু বৃদ্ধি করতে হবে। তাহলে গ্রাফটা কেন এরকম আশা করি বুঝতে পারছো। এখন একটু খেয়াল করো, আমরা একটা জিনিস দেখছিলাম না, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কিভাবে করে আমরা কৃতকাজ বের করতে পারি? খুবই সহজে কিন্তু আমরা কৃতকাজ বের করাটা শিখছিলাম, যে যদি আমাদের একটা এফ ভার্সেস এক্স এর গ্রাফ দেওয়া থাকে, বল বনাম সরণের যদি কোনো গ্রাফ দেওয়া থাকে, তাহলে আমরা সরণের সাথে ক্ষেত্রফল বের করলে কিন্তু ওই বল দ্বারা প্রযুক্ত কাজটা পেয়ে যেতাম। আবার বলছি, যখন আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বা যে কোনো বল দ্বারা কৃত কাজ বের করতে চাইতাম তখন কি করতাম, লাস্ট ক্লাসেই দেখছিলাম কিন্তু, যে আমাদের যদি বল বনাম সরণের একটা গ্রাফ থাকে তখন আমরা সরণের সাথে যেই ক্ষেত্রফলটা হবে গ্রাফের সেটাই কিন্তু আমাদের ওই বল দ্বারা কৃত কাজ যেটা সেটা নির্দেশ করে। তাহলে খেয়াল করো আমরা এইখানে যদি বের করতে চাই এতটুকু পর্যন্ত কৃত কাজ কত, এই এক্সটার্নাল বল দ্বারা আমরা কতটুকু কাজ করছি সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করা যেতে পারে? দেখো এখান থেকে আমাদের কৃত কাজ ডাব্লিউ যেটা সেটা সমান সমান কি লেখা যেতে পারে, যে আমাদের হাফ ইন্টু ভূমি কতটুকু, ভূমি হচ্ছে এক্স, দেখো কতটুকু পরিমাণ বৃদ্ধি পাইছে, মনে করলাম এক্স পরিমাণ বৃদ্ধি পাইছে, এবং এই যে এক্স পরিমাণ বৃদ্ধি পাইছে আমাদের এইটুকুর মান কত ছিল, এফ ছিল, ঠিক আছে? এফ এক্সটার্নাল তো এফ বলছি ওইটাকে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই যে হাফ ইন্টু এফ এক্স লেখা যায়। আবার খেয়াল করো এফ কে আমরা কি লিখতে পারি, কে ইন্টু এক্স আকারে লিখতে পারি না? তাহলে এই এফ এর জায়গায় যদি আমরা এটা নিয়ে আসি কে ইন্টু এক্স, তাহলে কি বলা যাবে, হাফ ইন্টু কে এক্স ডট এক্স সমান সমান এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে কৃত কাজটা হবে সেটা হলো হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? ওকে, তাহলে
এখানে আমরা দেখলাম এটা হচ্ছে w সমান সমান হাফ কে এক্স স্কোয়ার, যেটা কি নির্দেশ করছে? যেটা নির্দেশ করছে যদি আমি কোনো একটা স্প্রিংকে 0 মিটার থেকে সরিয়ে x মিটার পর্যন্ত এটার সরণটাকে আমি নিতে চাই, x মিটার পর্যন্ত এটা সরণকে নিতে চাই, তাহলে আমাকে কি পরিমাণ কাজ করতে হবে? খেয়াল করো এখানে কিন্তু জাস্ট বল ইন্টু সরণ হলো না, f ইন্টু এক্স হলো না। এই এফটা কি কনস্ট্যান্ট কোনো ফোর্স ছিল যে বল ইন্টু সরণ গুণ দিলে হয়ে যাবে? না, যেহেতু ফোর্সটা ভ্যারিয়েবল, এই কারণে আমরা গ্রাফ থেকে দেখলাম যে আমরা যদি এখান থেকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করি তাহলে এই ক্ষেত্রফল বের হবে, এবং তখন আমরা দেখলাম হাফ ইন্টু এফ এক্স, এখান থেকে আসলো হাফ কে এক্স স্কোয়ার। এখন আসো আমরা যদি আরো কিছু সহজ কেস নিয়ে একটু চিন্তা করি, আরো কয়েকটা সহজ কেস নিয়ে একটু চিন্তা করি। যেমন যদি এমন হয় যে আমরা এবার 0 থেকে কৃতকাজ বের করতে চাচ্ছি না, আমরা 0 থেকে কৃতকাজ বের করতে চাচ্ছি না। সাপোজ আমরা বললাম যে একটা স্প্রিং, মনে করো অলরেডি সেই আমাদের স্প্রিংটা এক্স ইনিশিয়াল একটা পজিশনে আছে, সেখান থেকে আমরা চাই স্প্রিংটাকে এক্স ফাইনাল পজিশনে নিতে। কথা কি খেয়াল করো যে আমাদের এটা হলো মনে করো সাম্যাবস্থানটা, এইটা হচ্ছে সাম্যাবস্থানটা, হ্যাঁ, এটা হলো স্প্রিং এর ন্যাচারাল লেংথ, স্বাভাবিক অবস্থাটা। আমরা কি করলাম, এই স্প্রিংটাকে দেখলাম কিছু দূরত্ব পরে এই যে পজিশনটা, এই পজিশনটা হচ্ছে মনে করো x সমান সমান 0, এই পজিশনটা হচ্ছে x ইনিশিয়াল পজিশন, এবং এবং আমি কি করলাম, এই স্প্রিংটাকে ধরে আরো একটু বর্ধিত করলাম, স্প্রিংটাকে ধরে আরো একটু বর্ধিত করলাম। ওকে, এইবার দেখো এটা ছিল আমাদের x ইনিশিয়াল পজিশন, তারপরে এইটা ছিল আমাদের x0 পজিশন, এটা ছিল 0 পজিশন, এখান থেকে আমি x ফাইনাল পজিশনে নিয়ে গেলাম। দেখো তো কি করছি, আমাদের স্প্রিংটা প্রথমে ন্যাচারাল অবস্থাতে ছিল, কোনো একটা মুহূর্তে দেখা গেল আমরা স্প্রিংটাকে x ইনিশিয়াল পজিশন পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি করছিলাম। এখন আমরা বের করতে চাই যে এই x ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে এটাকে এক্সটেন্ড করতে, x ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত এক্সটেন্ড করতে, জাস্ট এতটুকু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে? আমাদের কি পরিমাণ কাজ করতে হবে x ইনিশিয়াল থেকে x ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে? আমাদের কি পরিমাণ কাজ করতে হবে? এইটার উত্তর অনেকে যারা একটু কম পড়াশোনা করে তারা লিখে দেয় কি জানো, যেহেতু হাফ কে এক্স স্কোয়ার সে পাইছে, সে একবারে লিখে দেয় এইরকম যে আচ্ছা দেখি তো হাফ ইন্টু কে ইন্টু আমাদের আসলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু, এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল, তাহলে এক্স যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, এই যে হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। কিন্তু খেয়াল করো এইখানে যে এক্স এর ভ্যালুটা ছিল, এই এক্সটার পরিচয় কি? এই এক্সটা কিন্তু ছিল 0 থেকে, 0 থেকে যে দূরত্বটা সেটা 0 থেকে এক্স পর্যন্ত যেই সরণটুকু সেইটা আমরা এখানে বসাইছিলাম। এই এক্স সরণটা কিন্তু যে কোনো সরণ না, এটা খেয়াল রেখো। এই এক্স এর পরিচয়টা কি? এইখানকার এক্স এর পরিচয়টা কি? এইখানের এক্স এর পরিচয় হচ্ছে এক্স সমান সমান 0 থেকে সরণ, 0 থেকে সরণ। খেয়াল রেখো এটা কিন্তু যে কোনো সরণ হলে হবে না, যে তোমার স্প্রিংটা অলরেডি 2 সেন্টিমিটার দৈর্ঘ্য ছিল, এখন টেনে 5 সেন্টিমিটার বানাইছো, তাহলে তুমি এখানে হাফ ইন্টু কে ইন্টু 5 মাইনাস 2, এখানে হাফ কে 3 স্কোয়ার বসাই দিবা, তাহলে কিন্তু হবে না, এটা খেয়াল রেখো। তাইলে আমরা এটার কাজটা কিভাবে বের করব? সো এটার কাজ বের করার জন্য যে আমরা 2 সেন্টিমিটার থেকে এখন 5 সেন্টিমিটার নিতে চাই, তাহলে আমরা যদি গ্রাফে জিনিসটা দেখি তাহলে মনে করো এইটা হচ্ছে আমাদের সেই 2 মনে মনে, আর এটা হচ্ছে আমাদের সেই 5 সেন্টিমিটার মনে করো। তাহলে এখান থেকে আমাদের এতটুকু পর্যন্ত নিতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা কি আসলে? সেটা কি আসলে এতটুকুর ক্ষেত্রফল না বলো তো? সেইটা কি আসলে এতটুকুর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটুকুই না? তাই তো, ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হবে। আচ্ছা বলো তো এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি বলো তো? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য আমরা দেখো একটা টেকনিক কাজে লাগাতে পারি, যে একটা কাজ করি, এই 0 থেকে xf পর্যন্ত টোটাল যে ক্ষেত্রফলটা সেইটা কতটুকু দেখো তো, হাফ ইন্টু কে ইন্টু এক্স ফাইনাল স্কোয়ার না? এটা কি? এটা হচ্ছে 0 থেকে xf পর্যন্ত টানতে টোটাল কাজ কত, পুরাটুকুর ক্ষেত্রফল আমরা পেলাম, মাইনাস হাফ ইন্টু কে ইন্টু এক্স ইনিশিয়াল স্কোয়ার যদি করি তাইলে আমরা কতটুকুর ক্ষেত্রফল পাই? এইটা মানে কতটুকুর ক্ষেত্রফল? এটা মানে এতটুকুর ক্ষেত্রফল। 0 থেকে xi পর্যন্ত যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে হাফ কে এক্স আই স্কোয়ার।
আর 0 থেকে xf পর্যন্ত যে ক্ষেত্রফল সেটা কি হাফ কে xf স্কয়ার। দেখো তো বোঝা গেছে কিনা। তাহলে আমাদের তো বের করতে বলছে জাস্ট x ইনিশিয়াল থেকে x ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে কতটুকু কাজ করতে হবে। তাহলে আমরা টোটাল কাজ থেকে যদি আগের কাজটুকু বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা মোট কাজ পেয়ে যাব। অর্থাৎ আমরা কি করলাম এখানে দেখো 2 সেন্টিমিটার পর্যন্ত টানতে আমাদের একটা কাজ করা লাগছিল, আবার 0 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত টানতেও তো আমাদের একটা কাজ করতে হয়। তাহলে আমরা যদি শুধু এইটুকু জানতে চাই যে 2 থেকে 5-এ নিয়ে যেতে কত কাজ করতে হয়, তাহলে আমরা টোটাল কাজ থেকে যদি আগেরটুকু বাদ দেই তাহলেই তো বাকিটুকু কত কাজ সেটা বের করতে পারলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে খেয়াল করো আমরা যে সূত্রটা পেলাম এটা কিন্তু বাহ্যিক বল দ্বারা যে কৃত কাজ সেটার সূত্র। বাহ্যিক বল দ্বারা যে কৃত কাজ, যে আমরা যদি একটা স্প্রিংকে ইনিশিয়াল জায়গা থেকে ফাইনাল পজিশনে দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই তাহলে কি পরিমাণ কাজ করা লাগবে। চলো আমরা পুরাটা আরেকবার রিক্যাপ করব। এখন পুরাটা আরেকবার রিক্যাপ করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেখো এবার দেখো পুরাটা একদম প্রথম থেকে। আমরা প্রথমে আজকে ক্লাসের শুরুতে কি নিয়ে আলোচনা করলাম, যে একটা বল যদি আমরা প্রয়োগ করি একদম নর্মাল স্মুথ সারফেসের উপরে তাহলে কিন্তু আমি ওই ফোর্সটা প্রয়োগ করে অনেক দূরত্ব পর্যন্ত সরণ ঘটাতে পারবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি সাথে একটা স্প্রিং লাগানো থাকে তাহলে কিন্তু আমরা একই পরিমাণ বল দিয়ে অনেক পরিমাণ সরণ করতে পারবো না। সরণ যত বৃদ্ধি হতে থাকবে তত বেশি বল দিয়ে ওটাকে সরণ আস্তে আস্তে বাড়ানো লাগবে। অর্থাৎ বাহ্যিক বল যত প্রয়োগ করব সেই সমানুপাতিকভাবেই কিন্তু আমার সরণটা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এখান থেকে এফ এক্সটার্নাল সমান সমান, যদি আমরা সমানুপাতিক ধ্রুবকটাকে সমান সমানই লিখতে চাই তাহলে একটা কনস্ট্যান্ট আসবে। এটাকে আমরা বলছিলাম কি স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। এটার এককটা আমরা দেখলাম, এগুলো অবজেক্টিভে আসে খেয়াল রেখো। এবং 5 নিউটন পার মিটার, এটার মানেটা কি যে 1 মিটার দৈর্ঘ্য প্রসারিত করতে 5 নিউটন পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। আমরা এই পর্যন্ত দেখছি, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? একটু জানাও তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এইটুকু পর্যন্ত, এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও তাড়াতাড়ি। ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড। এই ক্ষেত্রফল বের করতে কি অ্যাঙ্গেল লাগে? আমাদেরকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করেই তো আমরা অ্যাঙ্গেল বের করে ফেলতে পারছি, তাহলে তো এখানে আমরা এরিয়া বের করে ফেলতে পারছি, তাহলে আবার অ্যাঙ্গেল লাগবে কেন? তো আমরা এখান থেকে দেখলাম এফ সমান সমান কে এক্স। আমরা যদি বল বনাম সরণের একটা গ্রাফ আঁকার চেষ্টা করি তাহলে গ্রাফটা কেমন হবে সেটা আমরা দেখলাম। কেন ভাইয়া গ্রাফটা আঁকা জরুরি? কারণ গ্রাফ আঁকতে পারলে আমরা যদি সরণের সাথে ক্ষেত্রফল বের করতে পারি তাহলে কৃত কাজ আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা সমীকরণ থেকে বল বনাম সরণের একটা গ্রাফ দেখলাম, মূল বিন্দুগামী একটা সরলরেখা হলো। তাহলে এর এক্স এর সাথে যে ক্ষেত্রফল সেটা আমরা বের করে দেখলাম, হাফ ইন্টু বল ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এক্স ইন্টু এফ, এফ সমান আবার কে এক্স লেখা যায়, সেটা বসানোর পরে একটা সূত্র পেলাম হাফ ইন্টু কে এক্স স্কোয়ার। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে বলো? এবং এক্স এর পরিচয় কি? 0 থেকে এক্স পর্যন্ত সরণ। ঠিক আছে, 0 থেকে এক্স পর্যন্ত সরণ, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এইবার এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো যে আমাদের এখান থেকে যেটা একদম শুরুতে আমরা এবার কি করলাম, যে হয়তো 0 থেকে 5 মিটার পর্যন্ত বৃদ্ধি করতে কত কাজ সেটা আমাদের বের করা লাগবে না। মনে করো 0 থেকে 5 মিটার পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত কাজ করতে হবে এটা আমাদের জানা দরকার নাই। আমরা এবার চাই যে ভাই 3 মিটারে অলরেডি মনে করো বা 2 মিটারে অলরেডি আমাদের স্প্রিংটা প্রসারিত ছিল, আমি চাই 5 মিটার পর্যন্ত এটাকে টেনে লম্বা করতে, তাহলে কৃত কাজ কত নির্ণয় করতে হবে। বুঝতে পারছো? 0 থেকে 5 না, 0 থেকে টেনে 5 মিটার পর্যন্ত লম্বা করতে কত কাজ করতে হয় এটা আমরা এখন আর চাচ্ছি না, বাদ। আমরা এখন কি চাই? 2 মিটার থেকে টেনে 5 মিটার পর্যন্ত লম্বা করতে কত কাজ করতে হয় সেটা বের করতে। তাহলে এইটার উপায়টা কি হবে দেখো, একদম সহজে যদি আমি তোমাকে এখান থেকে বুঝাই। দেখো 0 থেকে 5 মিটার পর্যন্ত আমরা যদি সরণ ঘটাতে চাই তাহলে আমাদের কি হাফ কে 5 স্কয়ার পরিমাণ কাজ করা লাগবে, এটুকু বুঝছি। যে 0 থেকে 5 পর্যন্ত টেনে লম্বা করতে চাই তাহলে কত কাজ করতে হবে বুঝছি। 0 থেকে 2 পর্যন্ত টেনে লম্বা করতে কত কাজ করতে হয়, হাফ কে ইন্টু 2 স্কয়ার, এটুকু বুঝছি। 2 মিটার 0 থেকে 2 মিটার পর্যন্ত টেনে লম্বা করতে কত কাজ করতে হয়, হাফ কে 2 স্কয়ার। তাহলে আমাকে বলো যে একটা নর্মাল কমন সেন্স, কোনো একটা পাথর তুমি মনে করো 10 তলা বিল্ডিং এর উপরে তুলবা, তুমি দেখলা 8 তলা বিল্ডিং পর্যন্ত উঠাতে তোমার কাজ করতে হয় 80 জুল, আর 10 তলা বিল্ডিং পর্যন্ত উঠাতে কাজ করতে হয় 100 জুল। তাহলে আমাকে বলো তো 8 তলা থেকে 10 তলা পর্যন্ত উঠাতে কত কাজ করতে হবে বলো তো? 20 জুল। তুহিন, ভেরি গুড।
ভেরি গুড, ভেরি গুড। তাহলে একই কাজ কি করছি আমরা, টোটাল 10 তলায় উঠাতে কত কত শক্তি খরচ হয় 100 জুল, টোটাল 8 তলা পর্যন্ত উঠাইতে কত শক্তি খরচ হয় 80 জুল। তাহলে আমি যদি 8 তলায় আমার অলরেডি থাকে, আমি যদি জাস্ট 10 তলায় তুলতে চাই, তাহলে আমাকে এক্সট্রা আর কতটুকু কাজ করতে হবে, 100 থেকে 80 বাদ দিয়ে দিব, 20 জুল। তো এক্স্যাক্টলি সেটাই করলাম, যে আমাদের এখানে অলরেডি 2 মিটার পর্যন্ত সরণ ছিলই, এটাকে 5 তলায় তুলতে হবে বা 5 মিটার পর্যন্ত সরণ ঘটাতে হবে। তাহলে আমার এক্সট্রা কতটুকু কাজ করা লাগবে, হাফ কে 5 স্কোয়ার মোট কাজ, ওই যে 100 তলায় তুলতে কত কাজ মাইনাস 8 তলায় তুলতে কত কাজ, এই যে মাইনাস হাফ কে 2 স্কোয়ার। তো এটাই তো সূত্র আসা উচিত, তাই তো, এটাই তো সূত্র আসা উচিত। তো এক্স্যাক্টলি এটাই আমরা করছি, এক্স্যাক্টলি এটাই কিন্তু আমরা করছি। এই দেখো যে আমাদের মনে করো শুরুতে একটা স্প্রিং, সেটা কি ছিল, সেটা এক্স ইনিশিয়াল পর্যন্ত দৈর্ঘ্য ছিল, এরপরে আমরা এটাকে টেনে এক্স ফাইনাল পর্যন্ত দৈর্ঘ্যে নিয়ে গেলাম, তাহলে কত কাজ করতে হবে সেটা আমরা একটা গ্রাফের মধ্যে ধরো প্লট করলাম। সাপোজ আমি সূত্রটা প্রমাণ তো পেরেই গেছো, এটা যে গ্রাফের মাধ্যমেই সূত্রটা আসে, গ্রাফের মাধ্যমেও যে এই সূত্রটা আসে সেটাই দেখানোর জন্য এটাকে রিলেট করা, তাছাড়া অন্য কিছু না। দেখো আমাদের কি বললো, এক্স ইনিশিয়াল থেকে আমরা টেনে লম্বা করে এটাকে এক্স ফাইনালে নিয়ে যেতে চাই, তাহলে কত কাজ করতে হবে। তাহলে এখান থেকে এটা ছিল 0, আমাদের এটা গ্রাফ, এই পুরো গ্রাফটা এটা কিসের গ্রাফ, এটা হচ্ছে এফ ভার্সেস এক্স এর গ্রাফ, এফ ভার্সেস এক্স এর গ্রাফ। তো আমরা এখান থেকে দেখলাম যদি এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল এইটুকু পর্যন্ত সরাতে কাজ বের করতে হয়, আমাকে তো টোটাল কাজ চাই নাই, টোটাল কাজ চাইলে তো আমার পুরাটুকুর ক্ষেত্রফলই বের করা লাগতো। আমার কি মোট কাজ চাইছে, মোট কাজ চাই না, আমার কতটুকু কাজ চাইছে, বলছে 2 থেকে 5 পর্যন্ত নিয়ে যেতে কত কাজ করতে হবে, তাহলে আমাকে জাস্ট এতটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তো এতটুকুর ক্ষেত্রফল আমি কিভাবে বের করতে পারি, এতটুকুর ক্ষেত্রফল বের করার জন্য পুরাটুকুর ক্ষেত্রফল থেকে যদি এই ছোটটুকুর ক্ষেত্রফল বাদ দিয়ে দেই তাহলেই হয়ে যায় না। তো পুরাটুকুর যে ক্ষেত্রফল সেটা কত, হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার, আর এতটুকু ছোটটার যে ক্ষেত্রফল সেটা কত, হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার। এই দুটো একটাতে বড়টা থেকে ছোটটা বাদ দিলেই কিন্তু আমরা এইটুকু যে এরিয়াটা সেটা পেয়ে যাই। সূত্র একই, গ্রাফ থেকেও যে আসে ওইটাই দেখালাম। দেখো কারোর কোনো কনফিউশন আছে কি না, নাই, ভেরি গুড। এইবার আসো আরেকটা জিনিস একটু দেখায় রাখি, চলেও আসতে পারে বলা যায় না, সেটা হচ্ছে সাপোজ তোমাকে একটা চালাকি করলো, তোমার সাথে একটা চালাকি করলো। কি চালাকি করলো, তোমাকে ধরো বলল যে একটা এফ ভার্সেস এক্স এর গ্রাফ দেওয়া আছে এবং বলল এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের এই স্প্রিং কনস্ট্যান্টের মান কত নির্ণয় করো। ধরো এটা বলল, একটা গ্রাফ দেওয়া আছে, এফ ভার্সেস এক্স এর একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফের এক্স এর সাথে অ্যাঙ্গেল কত এটা বলা আছে এবং তোমাকে বের করতে বলছে যে স্প্রিং কনস্ট্যান্ট কত নির্ণয় করো। তাহলে কিভাবে বের করব আমরা, দেখো আমরা জানি যে এফ সমান সমান কে এক্স এবং ওয়াই সমান সমান এম এক্স সমীকরণের সাথে তুমি যদি তুলনা করো তাহলে আমরা দেখতে পারতেছি যে ঢাল যেটা সেটাই আসলে আমাদের এই গ্রাফের যে ঢালটা হবে সেই ঢালটাই কিন্তু আমাদের স্প্রিং কনস্ট্যান্টটাকে নির্দেশ করছে। গ্রাফের ঢাল যেটা হবে সেটাই কিন্তু আমাদের স্প্রিং কনস্ট্যান্টটাকে নির্দেশ করছে। তাহলে কি হতে পারে, আমরা এখানকার যে ঢাল সে ঢাল সমান সমান লিখতে পারি না tan 30 ডিগ্রি এবং ঢালের মান যেটা সেটাই তো আমাদের স্প্রিং কনস্ট্যান্ট কে, স্প্রিং কনস্ট্যান্ট কে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই যে tan 30 এর মান কত আমি তো ভুলে গেছি, এটা কি 1/√3, tan 30 এর মান কি 1/√3, একটু চেক করে দেখো তো, এটা 1/√3 হলে কে এর মান 1/√3। এছাড়াও আরো একটা অবজেক্টিভ মাথায় চলে আসলো, দেখো তো যদি এরকম তোমাকে কোনো প্রশ্ন করে যে আমাদের কাছে দুইটা স্প্রিং আছে, এরকম দুইটা স্প্রিং দিয়ে বলল এটা আমাদের এ স্প্রিং, এটা আমাদের বি স্প্রিং। বলো তো কোন স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টের মান বেশি, কোন স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টের মান বেশি, কে এ না কে বি, কোন স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টের মান বেশি, এটা এ স্প্রিং এটা বি স্প্রিং, যেটা বেশি খাড়া সেটা ঢালও বেশি না, আর এম যদি বেশি হয় তাহলে কেও তার বেশি, যার যেটা ঢাল বেশি, যেটা খাড়া বেশি সেটা ঢাল বেশি, ঢাল বেশি মানে কে বেশি, অর্থাৎ কে বি বড় কে এ কিন্তু ছোট। বুঝতে পারছো, একসাথে দেখো, রাইট, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে আমাদের স্প্রিং রিলেটেড যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল। এখন আসো
আমরা একটু যদি পরের পেজে যাই, দেখো আমি তোমাদের সাথে একটু চালাকি করছি এই কারণে যে যাতে করে জিনিসগুলোকে প্রথমে তোমরা সহজে একটু কম্প্রিহেন্ড করতে পারো। কারণ প্রথমে আমি যদি একবারে ডেপথে চলে যাই তখন সহজ জিনিসও বুঝতে কঠিন হয়ে যাবে। তো এবার আসো, যেহেতু আমরা মূল থিমটা বুঝে গেছি, এইবার আমরা জিনিসগুলোকে আরেকটু বেসিক থেকে বোঝার চেষ্টা করি। ওইখানে আমি যে ভেজালগুলো করছিলাম সেই ভেজালগুলো আমি একটু ক্লিয়ার করে রাখি। খেয়াল করো, তোমাদেরকে আমি এর আগের দিন একটা কথা বলছিলাম। কথাটা হচ্ছে এরকম ছিল, সবসময় প্রপোর্শনালিটি লেখার সময় আমরা এভাবে লিখব যে ইফেক্ট ইজ প্রপোর্শনাল টু কজ, অর্থাৎ যে কোনো কিছুর কারণ বসে ডানে আর তার ইফেক্ট বসে কিন্তু বাম পাশে। এইখানে ফ্লোটা কেমন হয় আমি তোমাকে বলি। যখন একটা স্প্রিং এর সাথে একটা বস্তু যুক্ত করা থাকে, আমরা সবার আগে এই বস্তুটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করি, আমরা সবার আগে এই বস্তুটার উপরে একটা বল প্রয়োগ করি। এখন খেয়াল করো, তুমি যদি সিকোয়েন্সটা দেখো, কোনো একটা বস্তুর উপরে যখন আমরা একটা বল প্রয়োগ করি, এই বলটা প্রয়োগ করার ফলে কি হয়? এফ এক্সটার্নাল মানে আমি বোঝাচ্ছি বাহ্যিক বল। বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বস্তুর একটা সরণ ঘটে, এবং বস্তুটার যখনই তার স্থির অবস্থান থেকে বা তার সাম্যাবস্থা থেকে যখন বস্তুটার একটা সরণ ঘটে, তখন ওই স্প্রিংটা চায় তার আগের অবস্থানে ফেরত আসতে। আবার বলছি, যখন তুমি একটা স্প্রিংকে এর উপর একটা এফ পরিমাণ বল প্রয়োগ করলা, একটা বাহ্যিক বল প্রয়োগ করলা, বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বস্তুটার একটা সরণ হবে, তার মানে বস্তুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, তার ন্যাচারাল লেংথ থেকে তার লেংথটা বৃদ্ধি পাবে। দৈর্ঘ্যে যখন বৃদ্ধি পেয়ে যাবে স্প্রিংটা, তখন কি স্প্রিংটা চুপচাপ বসে থাকে? সে কিন্তু আবার আগের পজিশনে ফেরত আসতে চায়। তুমি কিন্তু একটা ব্যথা অনুভব করো, যখন স্প্রিংটাকে ধরে টান দাও তখন কিন্তু স্প্রিংটা ধরলেই বোঝা যায় যে সেটা আবার আগের জায়গায় ফেরত আসতে চাচ্ছে, তুমি তার বিপরীতে ওটাকে ধরে রাখছো। তাহলে তুমি যখন একটা স্প্রিং এর উপরে বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য বৃদ্ধি করছো, স্প্রিংটা কিন্তু চাচ্ছে তার আগের অবস্থানে ফেরত আসতে। তাহলে সে আগের অবস্থানে ফেরত আসার জন্য কিন্তু সে সবসময় একটা বল প্রয়োগ করছে। এই বলটাকে আমরা বলছি স্প্রিং বল, এফএস। এটাকে আমরা এফএস দিয়ে প্রকাশ করছি। কি বলছি? এটাকে স্প্রিং বল। এটাকে আমরা রিস্টোরিং ফোর্স বলতে পারি বা প্রত্যয়নী বল বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে রিস্টোরিং ফোর্স, বা এটাকে আমরা স্প্রিং বল নামেও বলে থাকি, স্প্রিং ফোর্স। এটাকে আমরা স্প্রিং ফোর্স হিসাবেও কিন্তু কনসিডার করে থাকি, বা বাংলাতে কি বলে? প্রত্যয়নী বলও কিন্তু এটাকে বলে, যেটার ফলে সেটা আবার আগের পজিশনে ফেরত আসতে চায়। যেই বল প্রয়োগের ফলে বস্তুটা কি চায়? আবার আগের পজিশনে ফেরত আসতে চায়। তো এই যে প্রত্যয়নী বল, যখন তুমি বস্তুটার উপরে একটা বল প্রয়োগ করলে তখন বস্তুটার একটা সরণ হলো, এবং এই সরণের ফলে তার মধ্যে একটা স্প্রিং বল জেনারেট হলো, অর্থাৎ সে আবার আগের জায়গায় ফেরত আসতে চাইলো। এখন আমি যদি তোমাকে এই দুইটার মধ্যে দিয়ে বলি যে আচ্ছা বলো তো এই দুইটার মধ্যে কোনটা কজ আর কোনটা ইফেক্ট, খেয়াল করো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই দুইটার মধ্যে যখন আমরা তুলনা করব তখন কিন্তু এইটা হচ্ছে আমাদের কজ হবে, এইটা হবে কজ, এবং এই কজের কারণে কিন্তু আমরা এই ইফেক্টটাকে পাইছি। এটা কি এগ্রি করো সবাই? যখন আমি বাহ্যিক বল প্রয়োগ করলাম, প্রয়োগের ফলেই তো আমাদের সরণটা ঘটছে, প্রয়োগ না করলে তো আর সরণ ঘটতো না। তাহলে যত বেশি বল প্রয়োগ করব তত বেশি কিন্তু ইফেক্ট হবে। ঠিক আছে, ওকে। এবার দেখো, যদি আমি এই দুইটার মধ্যে তুলনা করি, এক্স ভার্সেস এফ, এই দুইটার মধ্যে যদি আমি এখন তুলনা করি, তাহলে বলো তো কোনটা আগে হয়েছে? এক্স কিন্তু আগে হয়েছে। যত বেশি সরণ ঘটাইছো তত বস্তুটা চাইছে আগের জায়গায় ফেরত আসতে। স্প্রিংটার দৈর্ঘ্য তুমি যত বৃদ্ধি করছো তত স্প্রিংটা চাইছে আবার আগের জায়গাতে ফেরত আসতে। তাহলে এখান থেকে খেয়াল করো, এই দুইটার মধ্যে তুমি যখন চিন্তা করবা তখন কিন্তু এক্স হচ্ছে কজ, আর এফএস যেটা সেইটা হচ্ছে ইফেক্ট। বুঝতে পারছো? দেখো তো এই দুইটার মধ্যে কোনো সমস্যা আছে কি না? প্রথমে যদি এই দুইটার মধ্যে তুমি চিন্তা করো, প্রথমে বাহ্যিক বল প্রয়োগ করলাম, বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বস্তুর একটা সরণ ঘটছে, তাহলে এইটা হলো কারণ, আর এই কারণের ফলে তার একটা সরণ ঘটছে, এটা তার ইফেক্ট।
এবার আসো, যদি বস্তুর স্মরণ না ঘটতো তাহলে কি কোনো প্রত্যয়নী বল জেনারেট হতো? হতো না কিন্তু। তাহলে যত বেশি তুমি এটার স্মরণ ঘটাইছো তত বস্তুটা চাই আবার আগের জায়গায় ফেরত আসতে, তার মধ্যে প্রত্যয়নী বল তত জেনারেট হয়। তাহলে আমার কি লেখা উচিত ছিল? আমার উচিত ছিল যখন আমি ইফেক্ট ইজ প্রপোর্শনাল টু কজ বলছি, তাহলে এক্স ইজ প্রপোর্শনাল টু এফ এক্সটার্নাল এভাবে লেখা উচিত, অথবা এফ এস ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স এইভাবে লেখা উচিত। এই দুইটা যে কোনো এই দুইটা কারেক্ট, এই দুইটা জিনিস কারেক্ট। ঠিক আছে, যদি আমি একদম তাত্ত্বিক ভাষায় সমীকরণটাকে প্রকাশ করি তাহলে এভাবে দুইটা লেখা কারেক্ট, কিন্তু আমি যে এভাবে লিখছিলাম এটা লেখা কারেক্ট না। ঠিক আছে, কিন্তু এটা কেন লিখছি ওই যে বললাম যে প্রথমেই যদি আমি এত ভেজালের মধ্যে চলে যাই তাহলে মূল থিমটা হাফ কে এক্স স্কোয়ার ওইটাতে আমাদের বুঝতে একটু দেরি হয়ে যেত। তো এটা দরকার নাই, আমরা আপাতত শুরু করছিলাম এটা দিয়ে, কিন্তু জেনে রেখো এটা অনেক বইতেই এভাবে করে শুরু করা, কিন্তু এটা না করে বরং এই দুইটা লাইন হচ্ছে আসলে থিওরিটিক্যালি কারেক্ট। হ্যাঁ, এখন যাই হোক, আমরা যদি এখান থেকে আসি যে দেখো মাইনাস এক্স কেন দিলাম ভাইয়া, এফ এস ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স কেন দিলাম বলো তো? বল একটা ভেক্টর, স্মরণও একটা ভেক্টর, দুইটার দিক যদি একই দিকে হয় তাহলে কোনো সাইন দুইটার সেম থাকবে, কিন্তু যদি দুইটার দিক আলাদা আলাদা হয় তখন কিন্তু একটার সামনে প্লাস দিলে একটার সামনে আমরা কি দিব? মাইনাস দিব। এইখানে বলো তো, যখন তুমি এই স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি করলা, মনে করো এটা হচ্ছে আমাদের আদি অবস্থান ছিল, তুমি যখন স্প্রিংটাকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলা ডান দিকে, তখন স্প্রিং বলটা কি ওই ডান দিকেই ছিল নাকি তার বিপরীত দিকে ছিল বলো তো? তুমি যেদিকে স্মরণ ঘটাইছো, স্মরণ মানে কি আদি থেকে শেষ, তাহলে স্মরণ যেদিকে ঘটালা তোমার কিন্তু স্প্রিং বলটা তার কোন দিকে হচ্ছে? দেখো তার ঠিক 180 ডিগ্রি কোণে হচ্ছে। তুমি যত বেশি ডান দিকে স্মরণ ঘটাচ্ছ বাম দিকে তত বেশি স্প্রিং বল বাড়ছে। তাহলে এই কারণে আমরা এখানে এফএস যখন লিখছি প্রপোর্শনাল টু কি দিলাম? একটা মাইনাস এক্স দিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এফ এস ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স এইভাবে লেখা যায়। এখন খেয়াল করো যে আমাদের কিন্তু এক্সটার্নাল বল আর এই এফ এস এই দুইটা কিন্তু পরস্পর সমান। এফ এক্সটার্নাল বল যেটা আমরা লিখছি, এফ এক্সটার্নাল বল যেটা আমরা লিখছি এবং আমরা যে এফ এস লিখছি এই দুইটা কিন্তু পরস্পর সমান এবং দিকটা জাস্ট বিপরীত, দিকটা জাস্ট বিপরীত। হ্যাঁ ভাইয়া এটা কি বললেন? যদি দুইটা সমানই হয় তাহলে তো এই বস্তুটা নড়ারই কথা না, তাহলে তো এটা নড়ারই কথা না, তাই না? ওকে, হ্যাঁ, তাহলে তো এটা নড়ারই কথা না। যে আমাদের যদি এরকম হয় যে ভাই এক্সটার্নাল বল আমি দিলাম এইটা 10 নিউটন, এটাও যদি মাইনাস 10 নিউটন হয় বা উল্টা দিকে 10 নিউটন হয় তাহলে তো ভাই এটা নড়ারই কথা না, তাই না? তো তাহলে আপনি সমান সমান কিভাবে লিখলেন? দেখো এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে স্প্রিংটাকে আমরা স্প্রিং এর দৈর্ঘ্যটাকে সমবেগে বৃদ্ধি করছি। কি করছি আমরা? এটাকে এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করছি কিভাবে? সমবেগে এটাকে টেনে নিছি, সমবেগে টানছি, সমবেগে এটাকে আমরা টানছি। এখন সমবেগ যখন থাকে তখন বলো তো আমাদের ত্বরণ কত হয়? সমবেগ হলে ত্বরণ কত হয়? শূন্য। ত্বরণ যদি শূন্য হয় তার মানে কি আমাদের এর উপরে যে সামেশন অফ এফ সমান সমান এম এ, সামেশন অফ এফ সমান সমান এম এ, যদি ত্বরণ শূন্য হয় তাহলে সামেশন অফ এফ সমান সমান 0। তাহলে আমাদের এখানে যে যে বলগুলা কাজ করছিল এফ এক্সটার্নাল বল এবং স্প্রিং বল, এই দুইটা বল তার মানে মানের দিক থেকে অবশ্যই তারা পরস্পর সমান সমান হবে, এই কারণেই তো নেট ফোর্সটা 0 লিখতে পারছি আমরা। বুঝতে পারছো? সো তাহলে দেখো সমবেগে যেহেতু নিচ্ছি, সমবেগে যেহেতু আমরা এটাকে টানছি তার মানে দুইটা বল কিন্তু পরস্পর সমান। এখন খেয়াল করো মাইনাস এফ এস এর জায়গায় আমি কি লিখতে পারি? এফ এস সমান সমান ছিল মাইনাস কে ইন্টু এক্স, এফ এস সমানই ছিল মাইনাস কে ইন্টু এক্স, আবার সামনে একটা মাইনাস আছে, তাহলে এফ এক্সটার্নাল সমান কি আসে? এফ এক্সটার্নাল সমান আসে হচ্ছে কে ইন্টু এক্স। এই দেখো কে ইন্টু এক্স। ঠিক আছে, তো এই লাইনটা থেকে আমরা আগের বার প্রমাণটা দিয়ে ওই যে প্রুফ করে ফেলছিলাম, কিন্তু জেনে রেখো আসলে এইভাবে করে আসা উচিত। ঠিক আছে, ওকে, ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা।
তাইলে আমরা আদিবা আশা করি বুঝছো, আদিবা জিজ্ঞেস করছিলা যে ভাই ইফেক্ট আর কজের ব্যাপারগুলো একটু ক্লিয়ার করেন। তো আশা করি বুঝতে পারছো যে মূলত ইফেক্ট কজ অনুযায়ী লিখলে জিনিসটা একদম পারফেক্টলি এভাবে হবে, কিন্তু আমরা একবারে লাস্টের লাইন থেকে শুরু করছিলাম যে যত বেশি টান দিবা সেই অনুযায়ী হচ্ছে এফ এক্সটার্নালটা বাড়বে, কিন্তু এটা ডিরাইভড একটা লাইন, এটা কখনো এই শুরুতে এভাবে করে লেখাটা না লিখলেই ভালো। ওকে, সো এখন দেখো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, যেহেতু এটা একটা পরিবর্তনশীল বল, তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এবার আমরা অন্য আরেকটা ভাবে নির্ণয় করব। হ্যাঁ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এবার আমরা আরেকভাবে নির্ণয় করব। আমি দেখছি কোনো কিছু বাদ গেল কিনা, না কিছু বাদ যায় নাই। ওকে ঠিক আছে, দাঁড়া আমি একটু সাউন্ড অফ করি, খুব জ্বালাচ্ছে সাউন্ডটা। ওকে ঠিক আছে, দেখো তাহলে এইখানে আমরা চলো দেখে ফেলি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, দেখো প্রথমে আমরা আসি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কিভাবে করে বের করব। বাহ্যিক বল দ্বারা কৃত কাজ অর্থাৎ ওই যে এক্সটার্নাল বল যেটা, সেটা দ্বারা কৃত কাজ আমরা কিন্তু অলরেডি দেখছি হাফকে এক্স স্কয়ার হয়, কিন্তু এবার আমরা আরেকভাবে প্রমাণ করব বইতে যেভাবে আছে। বইতে গ্রাফ দিয়ে নাই, বইতে ইন্টিগ্রেশন দিয়ে আছে। সো ইন্টিগ্রেশন দিয়ে যেভাবে আছে সেটাও একটু দেখে রাখো, শিখে রাখো, কাজে লাগবে। সো আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের স্প্রিংটা, এবং এই স্প্রিং এর সাথে আমাদের এরকম একটা ব্লক যুক্ত করা আছে, এবং দেখা গেল যে স্প্রিংটাকে ধরে আমরা একটুখানি প্রসারিত করছি। ওকে, সো খেয়াল করি এটা হলো আমাদের x সমান সমান 0 পজিশন, সাম্যাবস্থানটা, এটা x ইনিশিয়াল, এটা হচ্ছে x ফাইনাল। এখন বস্তুটার উপরে কোন দিকে বল প্রয়োগ করা হচ্ছে? বস্তুটার উপরে এই দিকে আমরা একটা বাহ্যিক বল প্রয়োগ করে এটাকে সমবেগে প্রসারিত করছি, সমবেগে প্রসারিত করছি। এখন দেখো যে কৃত কাজ যদি বের করতে চাই, W যদি বের করতে চাই, আমরা কি জানি? বল ইনটু সরণ করব, বল ইনটু সরণ করব, এই তো হওয়ার কথা ছিল। কিন্তু এখানে ঝামেলা কি হলো? আমাদের এফটা কনস্ট্যান্ট কোনো ফোর্স না, তো সেটার জন্য আমরা এখানে এফ ডট ডিএক্স খুব ছোট্ট একটা সরণের জন্য কৃত কাজ বের করব, এবং তারপরে আমরা এটাকে ইন্টিগ্রেট করে ফেলবো, টোটাল কাজ বের করার জন্য ইন্টিগ্রেট করে ফেলবো। এখন খেয়াল করো এফ এক্সটার্নাল যেটা, এটা দ্বারা যেহেতু আমরা কাজ বের করতে চাচ্ছি, তাহলে এফ এক্সটার্নাল মানে কি? কে ইন্টু এক্স ডিএক্স, এটা হলো এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত কাজে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে এটা বের করতে চাই, টোটাল ডাব্লিউ কত হবে সেটা বের করতে চাই। তাহলে কে ইন্টু এক্স ডিএক্সকে আমরা ইন্টিগ্রেট করলে কি আসবে? এক্স স্কোয়ার বাই 2, এটাকে যদি লিমিটের মধ্যে বসাই, নিচে এক্স ইনিশিয়াল উপরে এক্স ফাইনাল, তাহলে কি আসে? হাফ ইন্টু কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ ইন্টু কে এক্স ইনিশিয়াল স্কোয়ার। এটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা যে কৃত কাজ সেটার সমীকরণ, যেটা আমরা অলরেডি কিন্তু গ্রাফ থেকেও দেখছিলাম। গ্রাফ থেকেও একদম সিমিলার একটা সমীকরণ আমরা কিন্তু পেয়েছিলাম, ঠিক আছে? গ্রাফ থেকে আমরা এরকম সিমিলার একটা সমীকরণ কিন্তু পেয়েছিলাম। দেখো আরেকবার বলছি, বাহ্যিক বল দ্বারা আমরা একটা কৃত কাজ বের করতে চাই। তো প্রথমে আমাদের x সমান সমান 0তে স্প্রিংটা ছিল, এরপরে আমরা কি করলাম? স্প্রিংটা x সমান সমান 0তে ছিল সাম্যাবস্থায়, তো আমরা চাই x ইনিশিয়াল থেকে x ফাইনাল পর্যন্ত এটাকে টেনে বর্ধিত করতে কি পরিমাণ কাজ আমাদের করতে হবে। তো আমরা এটা কি একটা কনস্ট্যান্ট ফোর্স, এক্সটার্নাল ফোর্স কি একটা কনস্ট্যান্ট ফোর্স ছিল? বাহ্যিক বলটা কি কোনো ধ্রুব বল ছিল, নাকি একটা পরিবর্তনশীল বল ছিল? দেখো তো সরণের সাথে সাথে কিন্তু এখানে এফ এক্সটার্নালের মানটা বৃদ্ধি পাচ্ছে, এক্স এর মানের সাথে এক্সটার্নাল ফোর্সের মানটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা একটা পরিবর্তনশীল বল। সো পরিবর্তনশীল বল কি আমরা নর্মাল বল আর সরণ গুণ দিলেই হয়ে যায়? না তো, আমাদেরকে ছোট্ট একটা সরণের জন্য আগে কাজ বের করতে হয়। এই দেখো ডিডব্লিউ সমান ছোট্ট একটা সরণের জন্য কাজ বের করছিলাম, তারপর পুরাটাকে ইন্টিগ্রেট করতে হয়। তাহলে এফ এক্সটার্নাল সমান কি এক্স, ওটা বসালাম, তারপরে আমরা ইন্টিগ্রেশনে ওই যে এক্স ডিএক্স সমান এক্স স্কোয়ার বাই 2, এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনালের জন্য কত কাজ করতে হবে সেটা আমরা লিখে ফেললাম। এই পর্যন্ত সবাই বুঝছি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? দেখো তো
আশা করি নাই, আশা করি নাই। আচ্ছা, এইটার আগে আমরা চলো এফ সমান সমান মাইনাস কে এক্স এর জন্য যে গ্রাফটা হয় সেটা একটু দেখে ফেলি। যে এটা হলো আমাদের এফ এস স্প্রিং বল আর এটা হলো আমাদের সরণ। খেয়াল করো সমীকরণের দিকে যদি তাকাও, এফ এস সমান সমান মাইনাস কে এক্স, অর্থাৎ একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে কিন্তু যার ঢাল কত, ঢাল হচ্ছে নেগেটিভ। তাহলে এটা কিন্তু আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজের জন্য যে বল বনাম সরণের গ্রাফটা সেটা হচ্ছে এরকম হয়। ঠিক আছে, ওকে ওকে। সো তাহলে খেয়াল করো আমরা এখান থেকে যদি গ্রাফের কথা বলে, এটা কিন্তু সরণ বনাম সময়ের যে গ্রাফ, সেই গ্রাফটা এরকম হলো স্প্রিং বলের জন্য। এটা কোন বল? এটা হলো স্প্রিং বল ভার্সেস সরণ, স্প্রিং ফোর্স ভার্সেস যে ডিসপ্লেসমেন্ট সেটা। এবং এটার জন্য আমরা এরকম একটা সমীকরণ পেলাম। ঠিক আছে, এখন আচ্ছা ভালো কথা, ওইটা কই গেল, দাঁড়াও একটু এটাকে উপরে উঠাতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এইবার আমরা যেটা করতে চাই সেটা হলো স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করতে চাই। আমরা এইবার স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করতে চাই। ধরো একটা মিনিট একটা মিনিট একটা মিনিট একটা মিনিট, এটা তো এখানে রাখলেই হয়ে যায়। সব সেম আছে, হ্যাঁ ঠিক আছে ওকে। তাহলে এবার আসো আমরা দেখি স্প্রিং বল দ্বারা কৃত কাজ। স্প্রিং বল দ্বারা কৃত কাজ খেয়াল করো। তাহলে আমরা যখন স্প্রিং বলের ক্ষেত্রে লিখব DW সমান সমান স্প্রিং বল ডট ডিএক্স, তখন বলো তো স্প্রিং বল এবং সরণের মধ্যবর্তী কোণটা কত হয়? স্প্রিং বল এবং সরণের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। কেন ভাই 180 ডিগ্রি কেন? কারণ দেখো যখন এই স্প্রিংটা প্রসারিত হচ্ছে তখন কিন্তু আমাদের এফ এস কাজ করছে যেই দিকে, সরণটা কাজ করছে তার উল্টা দিকে। ঠিক 180 ডিগ্রি কোণে কিন্তু বল এবং সরণ আছে। তাহলে কজ 180 ডিগ্রি লিখলাম। এবং এখান থেকে খেয়াল করো কজ 180 এটার মান কত? কজ 180 এইটার মান হচ্ছে কত লিখব? -1। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় মাইনাস এফ এস ডিএক্স ইন্টু -1। তো এই মাইনাসটাই দেখো সামনে নিয়ে চলে আসলাম। এখন খেয়াল করো এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত আমরা এটা ইন্টিগ্রেট করতে চাই। এখন মনে আছে যখন আমরা ডট গুণ লিখতাম তখন বলো তো এখানে কি এফ এস এর শুধু মানটা বসাতাম না? এখানে কি আমরা সরণের শুধু মানটা বসাতাম না? তাহলে একইভাবে আমরা কিন্তু এখানে এফ এস যেটা আছে সেটা শুধু মানটা বসাবো। আমরা এফ এস সমান সমান মাইনাস কে এক্স কেন লিখতাম? কারণ এখানে সরণের যে দিক এবং বলের যে দিক সেটা একটা আরেকটার বিপরীত বলে আমরা কিন্তু এই মাইনাস সাইনটা তখন বসাতাম। তো এই মাইনাস সাইনটা তো ভেক্টরের জন্য আসতো, কিন্তু আমরা যখন ডট গুণটাকে ভেঙে প্রকাশ করে লিখছি তখন কিন্তু এখানে শুধুমাত্র মান বসবে, এখানে মান বসবে ইন্টু কজ 180, একদম ডট গুণনের নিয়ম। তাহলে এখানে এফ এস এর জায়গায় আমরা কি লিখব? কে এক্স ডিএক্স এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত। তাহলে এখান থেকে আসবে এক্স স্কোয়ার বাই 2, সামনে একটা মাইনাস, এটা থাকবে এক্স ফাইনাল, এটা থাকবে এক্স ইনিশিয়াল। তাহলে যদি আমরা একবারে লিখে ফেলি এটা আসে হাফ, টোটাল যে কাজ সেটা আসে হাফ ইন্টু কে ইন্টু এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার। ঠিক আছে, এই দেখো এটা হলো আমাদের স্প্রিং বল দ্বারা যে কৃত কাজ সেইটা, জাস্ট এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজের উল্টাটা। ঠিক আছে, স্প্রিং বল দ্বারা কৃত কাজ যা ছিল বা এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ যা ছিল সেটার উল্টাটাই কিন্তু আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, এই যে মাইনাস হবে, মাইনাস তো দিছি,
সো তুমি যখন এখানে বসাবা এক্স ফাইনাল আগে আসবে, মাইনাস এক্স ইনিশিয়াল আসবে, সামনের মাইনাসটাকে যদি কনসিডার করো তাহলে দেখবে এক্স ইনিশিয়ালটার সামনে প্লাস আসছে, ফাইনালটার সামনে মাইনাস আসছে। দেখো সূত্রটার, দুইটার সূত্রের মধ্যে এক্সটার্নাল যেটা সেটা হচ্ছে আগে ফাইনাল পরে ইনিশিয়াল, আর যেটা স্প্রিংটা সেটা আগে ইনিশিয়াল পরে হচ্ছে ফাইনাল। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা দুইটা বুঝলাম যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ এবং বাহ্যিক বল দ্বারা কৃত কাজ একটা আরেকটার একদম উল্টা কিন্তু। ঠিক আছে, একটা আরেকটার একেবারেই উল্টা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে ফাইন, চলো আমরা এবার তাহলে ডিরেক্টলি ম্যাথের মধ্যে চলে যাই। এই ম্যাথগুলা যা এখন দেখাবো এগুলা কিন্তু পারাই লাগবে। এই ম্যাথটা তুলে ফেলো, চট করে তুলে ফেলো, এগুলা খুব ইজি ম্যাথ, খুবই সহজ ম্যাথ, এগুলা পারতেই হবে, মাস্ট। এই কি হয়েছে ওয়েব অ্যাপের মধ্যে, মারামারি করতেছো কেন তোমরা? এই কোনো অফেন্ডেড কমেন্ট পেলে স্ক্রিনশট তুলে রাখবা, তুলে দিয়ে দিবা, আমাদের ইনবক্স করবা, তাইলে ব্যান খেয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা করুক, কোনো অসুবিধা নাই, জাস্ট স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিবা, তারপর দেখতেছি। তোলা হয়ে গেছে? দেখো সহজ একটা প্রবলেম, কি বলছে এখানে দেখো, একটি স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োজন হয়। স্প্রিংটিকে 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজের পরিমাণ কত হবে? খুবই সহজ, দেখো বলে দিচ্ছে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে, তার মানে প্রথমে বলল 0 থেকে আমরা যদি এসআই এককে লিখি, তার মানে 0.1 মিটার প্রসারিত করতে কাজ করতে হয়, বল প্রয়োজন হয় 30 নিউটন। তার মানে এফ সমান সমান কে এক্স দিয়ে আমি যদি আগে লিখি, তাহলে এখান থেকে দেখো 30 নিউটন বলের প্রয়োজন হয় কে ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে 0.1, সুতরাং কে এর যে মান সেটা কত হচ্ছে 30/0.1 মানে হলো 300 নিউটন পার মিটার, 300 নিউটন পার মিটার, 300 নিউটন পার মিটার। ওকে, তাহলে এইটা গেল একটা আমাদের একটা পার্ট। পরেরটা কি বলছে দেখো, স্প্রিংটিকে 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজের পরিমাণ কত? সো 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ, 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ, সো ডাব্লিউ সমান সমান হাফ ইন্টু কে ইন্টু 0.08 স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 300 ইন্টু 0.08 এর উপরে স্কোয়ার, দেখো তো কত আসে, ডাব্লিউ সমান সমান আসে 150 ইন্টু 0.08 স্কোয়ার, এটা আসে 0.96 জুল। দেখো অনেকেই আসো অঙ্ক দেখে ভাইয়া কোন দিক থেকে আগাবো বুঝতে পারো না, কি করলাম দেখো, প্রথমে আগে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটা অনুযায়ী তোমার সমীকরণ কি জানো সেটা আগে লিখে ফেললাম, সেই অনুযায়ী আমরা কে বের করে রাখলাম। তারপরের পার্টে দেখো স্প্রিংটাকে 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত, কৃত কাজ হাফ কে এক্স স্কোয়ার, দেখলাম এখানে কে এটা কাজে লেগে গেছে। অথবা তুমি লাস্ট লাইন থেকেও আসতে পারো, স্প্রিংটাকে 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজের পরিমাণ কত হবে। কৃত কাজের সূত্র আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার, তুমি এখানে এসে বিপদে পড়ে গেছো, আয় হায় কে এর মান তো জানি না, এরপরে তুমি দেখলে আচ্ছা প্রশ্নে আর কি ডেটা দেওয়া আছে সেই অনুযায়ী তুমি কে বের করলা, তারপরে আবার ফেরত এসে হাফ কে এক্স স্কোয়ার দিয়ে করে ফেললা। সহজ, বাচ্চাদের মতন ঐকিক নিয়মে করা যাবে কি না দেখো, এটা কিন্তু স্কোয়ার আছে, তুমি যদি কোনগুলাকে ঐকিক নিয়মে করা যায় এটা জেনে রাখো, যেই সমস্ত রাশিগুলার সমীকরণ y সমান সমান mx বা সরল রৈখিক সমীকরণ যেগুলা মেনে চলে সেই ধরনের কেসগুলাতে আমরা ঐকিক নিয়ম ব্যবহার করতে পারবো, এটা মনে রাখবা।
কিন্তু যদি কখনো এরকম সমীকরণ পাও যে আমাদের এক্স স্কোয়ারের সম্পর্ক চলে আসছে, রুট এক্স এর সম্পর্ক চলে আসছে, তখন কখনোই আমরা ঐকিক নিয়ম ব্যবহার করতে পারবো না। এটা মনে রাখবা, ঐকিক নিয়ম সবসময় সারা জীবনের জন্য অ্যাপ্লিকেবল কেবলমাত্র লিনিয়ার ইকুয়েশনের জন্য, মানে y is proportional to x এরকম টাইপের সমীকরণের জন্যই কিন্তু এগুলা প্রযোজ্য। পরের প্রশ্নটা তুলে ফেলো, পরের প্রশ্নটা তুলে ফেলো। ভাই কে এর ভ্যালু কি প্লাস না মাইনাস? কে এর ভ্যালু সবসময় সারা জীবনের জন্য প্লাস, কে এর ভ্যালু সবসময় পজিটিভ, ঠিক আছে? ওকে, প্রশ্ন তোলা আশা করি হয়ে গেছে। এগুলা কিন্তু সবই গাণিতিক পদার্থবিজ্ঞানের ম্যাথ, সহজ সহজ ম্যাথ। সো আমরা কিছু অ্যাডভান্স প্রবলেম করব, কিন্তু এই চ্যাপ্টারটা এতটাই মিক্সড যে তোমার আগে সবগুলা কনসেপ্ট ক্লিয়ার করে নিলে তখন অনেক মজার মজার প্রবলেম সলভ করা যায়। তো এই জন্য আমরা সামনের কয়েকটা ক্লাসে চেষ্টা করব আগে থিওরি পার্ট যেগুলো আছে সেগুলো খুব দ্রুত কভার করে ফেলার জন্য, তারপরে ডেডিকেটেড কিছু ক্লাস রাখবো যেগুলোতে আমরা অ্যাডভান্স প্রবলেম সলভ করব। তো এই জন্য এই প্রবলেমগুলো ইজি, কিন্তু এগুলা পরীক্ষায় আসার মতন, অবজেক্টিভে আসার মতন, এগুলো কোনোভাবে যেন মিস না হয়, ঠিক আছে? একটা বন্দুকের স্প্রিং ধ্রুবকের মান বলে দিছে, বুঝছো তো? একটা বন্দুকের স্প্রিং ধ্রুবকের মান বলে আছে, তাহলে আমি একটু লিখে ফেলি। কে এর মান দেওয়া আছে হচ্ছে 80 নিউটন পার মিটার। এখন বলল স্প্রিংটিকে এত ভরের বল দিয়ে 0.12 মিটার প্রসারিত করা হলো, স্প্রিংটির স্থিতিশক্তি কত? যদি বন্দুকটি ট্রিগার টানা হয় তাহলে ওই বলের গতিবেগ কত হবে? এটাই যে অক্ষরপত্র বই থেকে নেওয়া, গাণিতিক পদার্থবিজ্ঞানের যে অক্ষরপত্র বই আছে ওইখান থেকে নেওয়া। দেখো এখানে প্রসারিত না বলে সংকুচিত বললে বেশি ভালো হয়, কারণ কি ছবিটা তো আসলে এইরকম অনেকটা। আমরা যদি একটা বন্দুকের কথা চিন্তা করি, এটা হচ্ছে ট্রিগারটা, এইখানে মনে করো আমাদের একটা বল আছে, একটা এখানে মনে করো একটা স্প্রিং, এইরকম একটা স্প্রিং ছিল। এই স্প্রিংটাকে যখন লোড করা হয়েছে, মানে গুলি যখন লোড করা হয়েছে, তখন মনে করো যে এইখানে হচ্ছে আমাদের সেই বুলেটটা, ঠিক আছে? স্প্রিংটাকে এরকম সংকুচিত করে তারপরে বুলেটটা লোড করা হয়েছে, জিনিসটা এরকম চিন্তা করতে পারো। তাহলে বলছে যে এর মধ্যে সঞ্চিত শক্তি কত, স্থিতিশক্তি কত? স্থিতিশক্তি কত? স্থিতিশক্তি তো আমি এখনো আসি নাই, তো স্থিতিশক্তির ব্যাপারটা একটু ডিটেলস আলোচনা করব, এটা আজকে না, এটা আপাতত আজকে না, কিন্তু আমি প্রশ্নটা একটু ঘুরাই দিই, দাঁড়াও। এটা এভাবে লেখো, কৃতকাজ কত? এটা জাস্ট এটা লেখো যে কৃতকাজ কত, মানে স্প্রিংটাকে ওই রকম পরিমাণ সংকুচিত করতে কৃতকাজ কত? কৃতকাজ কত, বা এটাও বলতে পারো যে গুলি লোড করতে কৃতকাজ কত, ঠিক আছে? গুলি লোড করতে কৃতকাজ কত? তাহলে এখান থেকে গুলি লোড করতে কৃতকাজ কত? W সমান সমান হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। তো আমাদের এখানে হাফ ইন্টু কে, যেটা কে হচ্ছে 80 এবং এক্স মানে হলো 0.12, এক্স মানে হচ্ছে 0.12 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কিন্তু কৃতকাজ কত সেটা পেয়ে যাব। এরপরে কি বললো দেখো, যদি বন্দুকটা ট্রিগার টানা হয় তাহলে বলের গতিবেগ কত হবে? তাহলে বলের গতিবেগ কত হবে সেটা হচ্ছে যে যখন আমরা মনে করো গুলিটাকে ফায়ার করলাম, বা এখানে ধরো গুলি টুলি না, এখানে তোমার ওই যে কি বলে, যেহেতু আমরা বাচ্চা মানুষ, আমরা গুলি শুনলে দেখলে ভয় পাবো, সো এই কারণে হচ্ছে এখানে গুলি না বলে বলের কথা বলছে, যে একটা খেলনা গুলি, এর মধ্যে একটা বল রাখা আছে, তো এই বলটাকে যদি আমরা এরকম করে প্রসারিত করি তারপর ট্রিগার টেনে ছেড়ে দিই, তাহলে কতখানি পরিমাণে, কত বেগে এটা নিঃসরিত হবে, বলের গতিবেগ কত হবে। তো তাহলে দেখো যে পরিমাণে আমরা এখানে কাজ করছি, যখন আমরা এই স্প্রিংটাকে ছেড়ে দিব তখন কিন্তু সম্পূর্ণ যে কাজটা সেটা কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ বলের যে গতিবেগ হবে সেটা হলো হাফ কে এক্স স্কোয়ার, যে পরিমাণ কাজ ওর মধ্যে জমা ছিল সম্পূর্ণটা কিন্তু ওর গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা হাফ হাফ কাটাকাটি করে দিলে ভি এর যে মানটা পাচ্ছি সেটা কত আসে? কে বাই এম রুট
ইন্টু এক্স। দেখো কি হয়েছে আসলে এখানে কাহিনীটা, একটু এখানে যদি বোঝার চেষ্টা করি। এখানে আমাদেরকে বলল যে এটা নর্মাল অবস্থার স্প্রিংটা এখানে আছে, আমরা স্প্রিংটাকে সংকুচিত করছি এইভাবে করে, স্প্রিংটাকে বলের সাহায্যে সংকুচিত করছিলাম, এবং তারপরে আমরা যখন এটাকে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে কি হবে, এই রকম সংকুচিত অবস্থায় কিন্তু আমাদের স্প্রিংটা যখন এটা জিরো অবস্থানে ছিল, যখন সংকুচিত অবস্থায় আছে এক্স পরিমাণে, তখন কিন্তু এর মধ্যে যে পরিমাণে শক্তি জমা আছে সেটা কত, হাফ কে এক্স স্কোয়ার। আমরা হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ কাজ করে কিন্তু এটাকে সংকুচিত করছি। যখন আমরা এটাকে ছেড়ে দিব তখন কি হবে, ওর মধ্যে যে জমে থাকা শক্তিটা পুরোটাই কি তখন গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে না? এই জন্য যে পরিমাণ শক্তি এখন ওর মধ্যে জমা আছে সম্পূর্ণ শক্তিটা নিয়ে তার গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, হাফ এম ভি স্কোয়ারে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এই জন্য হাফ কে এক্স স্কোয়ার সমান সমান হাফ এম ভি স্কোয়ার থেকে আমরা ভি এর মানটা মূলত বের করব। তাহলে এটা কত হয়, 80 ডিভাইডেড বাই 0.015 ইন্টু এক্স এর মান কত, 0.12। তো এখান থেকে ভি এর মান যত আসে ততই আনসার। 8.76 বলছো, ঠিক আছে। হাফ কে এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার দিয়ে করা যাবে না, যাবে, কিন্তু এখানে দেখো আমাদের বলে দিচ্ছে স্থির অবস্থা থেকে প্রসারণ কত, অর্থাৎ এখানে তোমার যে এক্স টু এর মান বলছো বা এক্স ওয়ান এর মান বলছো এটা কিন্তু জিরো। যেমন দেখো আমরা যদি এখান থেকে তাকাই, এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার যদি সাম্যাবস্থান থেকে থাকে, সাম্যাবস্থান থেকে যদি ছাড়া হয় বা ন্যাচারাল অবস্থায়, সাম্যাবস্থায় এক্স ইনিশিয়াল সমান কত, জিরো না? তাহলে তখন কিন্তু সূত্রটা রিডিউসড হয়ে যাবে ডাব্লিউ এক্সটার্নাল সমান হাফ কে এক্স ফাইনাল স্কোয়ারেই, ঠিক আছে? তো ওইটাই আমরা লিখলাম যে সাম্যাবস্থা থেকেই যদি ধরে নেই যে এগুলা হয়েছে, তাহলে জাস্ট হাফ কে এক্স স্কোয়ারটাই হবে এবং সেখান থেকে হাফ এম ভি স্কোয়ার থেকে আমরা ভি এর মানটা কত বের করে ফেলবো, ইজি। ওকে, পরের প্রবলেমটা একটু তুলে ফেলো চট করে। রাসেল ইয়াতে নক দাও, পেজে নক দাও, পেজে নক দাও। ভাইয়া এক্স এর ভ্যালু মাইনাস হয় না কেন? মাইনাস হলে হবে, কিন্তু তার উপরে কি আবার একটা স্কোয়ার আছে না, তাহলে কি কোনো সমস্যা হবে? দেখো এইখানে তুমি যেটা বলছো সেটা আমি এখানে লিখে দিই। দেখো আমরা কি বের করছিলাম, ডব্লিউ সমান সমান হাফ কে এক্স স্কোয়ার না? এখন তুমি বলতে পারো যে ভাই এক্স সমান জিরো, ডান দিকে যদি আপনি এক্স এর মান পজিটিভ 2 সেন্টিমিটার বাড়ান, যখন সংকুচিত করবেন তখন তো -2 সেন্টিমিটার, সংকুচিত করলে -2 সেন্টিমিটার, তখন কি কাজের মানটা অন্য কিছু হবে কিনা? দেখো হাফ কে এক্স স্কোয়ার, সো তুমি প্লাস এক্স দিলেও পজিটিভই আসবে, মাইনাস এক্স দিলেও কিন্তু পজিটিভই আসবে। তার মানে কি, একটা স্প্রিংকে টেনে তুমি যদি প্রসারিত করো তাহলে যে কাজ করতে হয়, যদি একই পরিমাণে সংকুচিত করো তাহলে একই পরিমাণ কাজ তোমাকে করতে হবে, ঠিক আছে? চ্যাপ্টার শেষ হোক তারপরে প্রশ্ন ব্যাংক ধরো। এই যে নাও স্লাইড, কি বলছে এখানে, চলো আমরা প্রশ্নটা একটু ছবি আকারে দেখে ফেলি। যে কোন দেখো আমার অ্যাপ্রোচগুলো একটু খেয়াল করবা, যখন ম্যাথগুলা করছি চেষ্টা করবা, যারা একদম ম্যাথ পারো না একটু চেষ্টা করবা ভাইয়া কি অ্যাপ্রোচ নিচ্ছি একটু খেয়াল করার জন্য। দেখো একটা প্রবলেম আমি প্রথমে যখন পড়ছি, 1.6 কেজি ভরের একটা ব্লককে এত নিউটন পার মিটার, দেখো তার মানে কি দেওয়া আছে, আমি পাশে যদি ছোট্ট করে একটু কে লিখে রাখি তাহলে কিন্তু আমার জন্য সুবিধা, এটা ছোট্ট করে যদি আমি একটু এম লিখে রাখি আমার জন্য পরে হিসাবে সুবিধা হবে। আচ্ছা, বল ধ্রুবকের একটা স্প্রিং এর সাথে আটকানো হলো, তার মানে কি বললো, এই যে দেখো এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর সাথে আমরা একটা ইয়াকে আটকাই দিলাম, ঠিক আছে, আমরা হলো একটা ব্লককে আটকাই দিলাম, স্প্রিংটাকে 2 সেন্টিমিটার সংকুচিত করা হলো। আচ্ছা,
তার মানে এই যে স্প্রিংটা ছিল এইটাকে আমরা ধরে 2 সেন্টিমিটার সংকুচিত করে দিছি, এইটাকে আমরা ধরে 2 সেন্টিমিটার সংকুচিত করে দিছি। আচ্ছা করলাম, এবং ব্লকটাকে স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো। এই যে 2 সেন্টিমিটার থেকে স্থির ছিল, তো এখান থেকে আমি ছেড়ে দিলাম। বললো যে প্রথম প্রশ্ন দেখো, তলটা যদি ঘর্ষণবিহীন হয়, কোনো ফ্রিকশন নাই, তলে আসা যাওয়া করতে কোনো ফ্রিকশন কাজ করছে না, তাহলে সাম্যাবস্থান অতিক্রম করার সময় ব্লকটার বেগ হিসাব করো। সাম্যাবস্থান অতিক্রম করার সময় ব্লকটার বেগ কত হবে হিসাব করো। এখন খেয়াল করো যে আমরা এই মুহূর্তে যখন ব্লকটাকে 2 সেন্টিমিটার সংকুচিত করছিলাম, তখন আমরা যদি দেখি তার মোট যান্ত্রিক শক্তি, এগুলো 9-10 কিছু কনসেপ্ট আছে, আমরা জানি ওই যে যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে মোট যান্ত্রিক শক্তি সমান সমান কি লেখা যায়, বিভব শক্তি প্লাস গতিশক্তি। আচ্ছা এগুলাতে যাব না, এগুলো একবারে পরে দেখতেছি। দেখো একবারে এক লাইন লিখে ফেলা যায় এটা। যখন এই ব্লকটা 2 সেন্টিমিটার সংকুচিত হলো, তখন আমরা এর উপরে কি পরিমাণ কাজ করছি বলতো, হাফ কে 0.02 স্কয়ার, আমরা এই পরিমাণ কাজ করছি। তার মানে কাজ করা মানে কি, বস্তুকে শক্তি দেওয়া। দেখো আমি যখন 2 সেন্টিমিটার সংকুচিত করলাম, বস্তুটাকে একটা এনার্জি দিছি। এখন এই বস্তুটি এনার্জি কি হয়েছে, ও কি গতিশক্তি প্রাপ্ত হয়েছে, ওর কি কোনো বেগ অর্জন হয়েছে, ও কি গতিশীল আছে না? তো তাহলে আমি যে ওর মধ্যে একটা কাজ করলাম, এনার্জিটা কোথায় গেল, ওর মধ্যে জমা আছে। আমি যখন ছেড়ে দিলাম, তখন ওই জমা থাকা এনার্জিটা সে খরচ করে, সেই জমা থাকা এনার্জিটা সে খরচ করে কি করবে, একটা গতিশক্তি প্রাপ্ত হয়ে যাবে না? স্প্রিংটা সংকুচিত করে যখন আবার আগের অবস্থানে আসবে, তখন এটা কিন্তু একটা গতিশক্তি প্রাপ্ত হবে। তো আমাদেরকে মূলত ওই জিনিসটাই বের করতে হবে যে কত বেগে যখন সে স্প্রিংটা আবার ন্যাচারাল পজিশনে আসবে, স্প্রিংটা যখন এইরকম পজিশনে আসবে, তখন সেটা কত বেগ অর্জন করবে। তাহলে খেয়াল করো এখানে বিষয়টা এরকম যে আমাদের যে পরিমাণ কাজ আমরা করছি হাফ কে এক্স স্কয়ার, সেই পরিমাণ কাজ ওর মধ্যে জমা আছে, এবং সেই জমে থাকা এনার্জিটা দিয়েই কিন্তু পরবর্তীতে যখন আমরা এটাকে রিলিজ করে দিলাম, ছেড়ে দিলাম, তখন কিন্তু পুরো এনার্জিটা তার গতিশক্তিতে কনভার্ট হয়ে গেল, গতিশক্তিতে কনভার্ট হয়ে গেল হাফ এম ভি স্কয়ার। ব্যাস একদমই আগের ম্যাথটার মতনই। তাহলে এখান থেকে যখন সে এক্স সমান সমান 0 অতিক্রম করবে, তখন ব্লকটার বেগ কত হবে, সো ভি সমান সমান এখানে একই রকম ভাবে আসছে √k/m ইনটু 0.02। ব্যাস তাহলে এখান থেকে হিসাব করব, কে এর মান ছিল 10⁻³ এম এর মান ছিল 1.6 ইনটু 0.02। দেখব কত বেগ হয়, দেখব কত বেগ অর্জন হয়। ঠিক আছে, এগুলো জাস্ট একটু হাত ঘুরানো টাইপের ম্যাথ, বুঝতে পারছো, হাত ঘুরানো টাইপের ম্যাথ। এমআরএস কোথায় লিখলাম আমি, আবার হাফ এম ভি স্কয়ার লিখছি, এটা 2 সেন্টিমিটার লিখছি, কোনটা এমআরএস পড়তেছো? পরের প্রশ্নটা দেখো একই টাইপের। পরের প্রশ্নটা একই রকমের, খালি ছোট্ট আর একটা জায়গায় চেঞ্জ আছে। চেঞ্জটা কোথায় দেখো, চেঞ্জটা বললো খ নাম্বার প্রশ্ন, যদি 4 নিউটন মানের একটা ঘর্ষণ বল গতিকে বাধা দান করে, তাহলে ব্লকটা যখন সাম্যাবস্থান অতিক্রম করে তখনকার বেগ কত হবে নির্ণয় করো। তখন তার বেগ কত হবে নির্ণয় করো। তাহলে খেয়াল করো, শুরুতে আমরা বস্তুকে এনার্জি কত দিয়েছিলাম, 2 সেন্টিমিটার প্রসারিত করার জন্য তার মধ্যে শক্তি জমা ছিল কত, হাফ কে এক্স স্কয়ার পরিমাণ শক্তি জমা ছিল। এরপরে বলতো যেহেতু রাস্তায় এখন ঘর্ষণ বল আছে, যখন এই ব্লকটা আবার সাম্যাবস্থান থেকে এই জায়গাতে আসবে, তখন কি হবে, সাম্যাবস্থান থেকে যখন ব্লকটা আবার এইটুকু দূরত্ব আসলো, তখন ঘর্ষণ বল কাজ করছে বিপরীত দিকে, এবং তার সরণ হয়েছে এই দিক বরাবর, সরণ হয়েছে এই দিকে, কিন্তু ঘর্ষণ বলটা কাজ করছে কোন দিকে, ঘর্ষণ বলটা কাজ করছে এই দিক বরাবর। এটা হলো ফ্রিকশন ফোর্স, এটা হলো ফ্রিকশন একটা ফোর্স কাজ করছে, ফ্রিকশন একটা ফোর্স কিন্তু কাজ করছে। তাইলে এই ঘর্ষণ বল কি করবে, আমরা একটা জিনিস পড়ছিলাম না, ধনাত্মক কাজ করলে বস্তুর এনার্জি বৃদ্ধি পায়, ঋণাত্মক কাজ করলে বস্তুর এনার্জি হ্রাস পায়। তাহলে আমরা যখন এই বস্তুর মধ্যে 2 সেন্টিমিটার পরিমাণ
মানে সংকোচন করছিলাম, তার মধ্যে একটা এনার্জি দিছিলাম, কতটুকু, এতখানি এনার্জি দিছিলাম, এরপরে যখন সে আবার ফেরত আসবে তখন সে কি সম্পূর্ণ এনার্জিটা দিয়েই গতিশক্তিতে রূপান্তরিত করতে পারবে? বলতো, সম্পূর্ণ এনার্জিটা দিয়েই, হাফ কে এক্স স্কয়ার সম্পূর্ণ এনার্জিটা দিয়েই কি সে আগের মতন গতিশক্তি পাবে, নাকি ঘর্ষণ বল তার থেকে কিছুটা এনার্জি খরচ করে নিয়ে যাবে? খরচ করে নিয়ে যাবে না? যেমন এখানে কি হয়েছিল, যে আমাদের হাফ কে এক্স স্কোয়ার যে পরিমাণ এনার্জি দিছিলাম তার মধ্যে ওইটুকু এনার্জি ছিল, এবং সম্পূর্ণ এনার্জিটাই কিন্তু পরে খরচ হয়েছে কিসে, তার গতিশক্তি রূপান্তরে খরচ হয়ে গেছে। কিন্তু যখন ঘর্ষণ বল কাজ করছে তখন কিন্তু এইটা যখন, এই ব্লকটা যখন এই রাস্তা ধরে এভাবে করে আগাবে, তখন কিন্তু ঘর্ষণ বল তার থেকে এনার্জি নিয়ে নিবে, খরচ করে নিবে। তাহলে তার কাছে যখন আবার সে সাম্যাবস্থায় আসবে তখন কিন্তু, যখন সে সাম্যাবস্থায় আসবে তখন কিন্তু তার কিছু পরিমাণ এনার্জি ঘর্ষণ বল যেটা, সেটা খরচ করে নিয়ে যাবে। ঘর্ষণ বল এই বস্তু থেকে কিছু পরিমাণ এনার্জি নিয়ে যাবে, এই জন্য মাইনাস দিলাম। বাকি যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু তার গতিশক্তি রূপান্তরটা হবে। দেখো তো আমার এই লাইনটা কি বুঝতে পারছো কিনা? সবাই একটু কমেন্টে জানাও তো ক্লিয়ার কিনা। সবাই কি বুঝতে পেরেছো? গুড, ভেরি গুড, ভেরি গুড। খরচ করে নিয়ে যাবে। তাহলে এখানকার বিষয়টা হচ্ছে কি, দেখো আগে যেটা হলো যে আমাদের সারফেসটাই স্মুথ ছিল, কোনো ঘর্ষণ বল ছিল না, তখন কিন্তু সম্পূর্ণ যেই এনার্জি আমরা দিছিলাম তার মধ্যে ওই পরিমাণ এনার্জি জমা ছিল, এবং স্প্রিংটা যখন আবার আগের জায়গায় চলে আসছে তখন পুরো এনার্জিটা সে গতিশক্তিতে রূপান্তরিত করে দিয়ে দিছে। তাহলে হাফ কে এক্স স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার ছিল। কিন্তু এবার কি হলো, তল যেহেতু এবার ঘর্ষণ আছে, যখন আমরা সংকুচিত করে ছেড়ে দিছি তখন সাম্যাবস্থায় আসতে গিয়ে সে কিছু শক্তি খরচ করে ফেলছে, ঘর্ষণ বল ওর থেকে কিছুটা শক্তি নিয়ে নিছে। তাহলে হাফ কে এক্স স্কোয়ার থেকে ওই ঘর্ষণ বল যতটুকু কাজ করে এনার্জি নিয়ে নিছে সেটা বাদ যাওয়ার পরে যতটুকু থাকবে সেটা দিয়েই কিন্তু তার মধ্যে একটা গতিশক্তি আমরা পাবো। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত হবে? ডাব্লিউ ফোর্স, যেটা ফ্রিকশন ফোর্স দ্বারা যে কৃত কাজ, সেটা কত হবে? বল ইন্টু সরণ কত, 2 সেন্টিমিটার ছিল, 0.02 ইন্টু কজ 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? মাইনাস 0.08 জুল। এইটুকু পরিমাণ এনার্জি কিন্তু আসলে কি হবে, খরচ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, আমরা এই জায়গাতে যদি প্লাস দিই ওইটাতে মাইনাস দিতে হবে, আর এখানে মাইনাস দিলে ওখানে প্লাস দিতে হবে। জিনিসটা বুঝছো আশা করি। সো হাফ কে এক্স স্কোয়ার, এখান থেকে শক্তি খরচ হওয়ার জন্য মাইনাস দিচ্ছি, তাহলে এই মাইনাসটা দেওয়ার দরকার নাই। আর যদি আমরা মোট কাজ বের করি তাহলে এখানে প্লাস দিয়ে পরে মাইনাস এটা দেওয়া লাগবে। আশা করি আইডিয়াটা পাইছো। যেহেতু শক্তিটা খরচ করে ফেলতেছে এই জন্য মাইনাস 0.08 সমান সমান হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভি এর মানটা বের করব। একটা কাজ করি, চলো প্রথম ম্যাথের সাথে পরের ম্যাথটা আমরা একটু লিঙ্ক করার চেষ্টা করি। এটা হলো মনে করো ভি ইনিশিয়াল, আর বা ওটা ভি ইনিশিয়াল না, সরি, এটাকে আমরা দিই ভি1, এইটাকে আমরা দিই ভি1, আর পরে এটাকে আমরা দিচ্ছি মনে করো ভি2, ভি2। তাহলে এখানকার ভি2টা কত হবে এটা একটু দেখে ফেলি। 0.5 ইন্টু কে এর মান হচ্ছে 10⁻³ ইন্টু এক্স এর মান হচ্ছে 0.02 স্কোয়ার মাইনাস 0.08 ইন্টু 2 ডিভাইডেড বাই 1.6, আর রুট করলে আসে ভি2 এর মান। দেখো তো তোমাদের সাথে আমার মিলে কিনা, 0.387 মিটার পার সেকেন্ড। দেখো তো তোমার সাথে আমার মিলে কিনা। আর আগের বার কত ছিল? 10⁻³ ডিভাইডেড বাই 1.6, এটা রুট করলাম ইন্টু 0.02, এটা আছে 0.5। ভি1 এর মান আসে 0.5 মিটার পার সেকেন্ড, এটা আগেরটা। আর ভি2 যেটা, এটা আসে 0.387। ভেরি গুড। এখন যদি আমাদের প্রশ্নটা আরেকটু এরকম করে, ধরো বলল যে প্রথমবারের সাথে দ্বিতীয়বারের বেগের শতকরা পরিবর্তন নির্ণয় করো। শতকরা পরিবর্তন নির্ণয় করো।
শতকরা পরিবর্তন নির্ণয় করো। তাহলে কি হবে? তাহলে শতকরা পরিবর্তন কত হবে? শতকরা পরিবর্তন হবে, সব সময় মনে রাখবা, ডিভাইডেড বাই হয় হচ্ছে ইনিশিয়ালটা। ঠিক আছে, ডিভাইডেড বাই সব সময় হয় ইনিশিয়ালটা। যখন আমরা পরিবর্তন হিসাব করব, ডিভাইডেড বাই আদিটা। হ্যাঁ, উপরে পরিবর্তন যেহেতু শতকরা বলছে, তাহলে ডিভাইডেড বাই আদি ইন্টু 100%। তাহলে এখান থেকে V2 যেটা, এটা কত? 0.387 মাইনাস 0.5 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 100%। এখান থেকে আমরা পেয়ে যাব, মাইনাস আসা মানে কি? হ্রাস পাইছে কতটুকু? 0.387 মাইনাস 0.5 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 100। তাহলে 22.6% হ্রাস, 22.6% হ্রাস পায়। ঠিক আছে, 22.6% হ্রাস পায়। গুড, সহজ, একেবারেই সহজ। ভেরি গুড। ওকে, ঠিক আছে, গেল। পরেরটা কি বললো? আচ্ছা, এটা একই টাইপের প্রবলেম, এটা হোমওয়ার্ক দিয়ে দেই, সহজ, এটা করবা। একই রকম, ঘর্ষণহীন মসৃণ টেবিলে একটি আদর্শ স্প্রিং এর এক প্রান্ত আটকানো আছে। আমি ছবিটা এঁকে দেই, নিজেরাই পারবা আশা করি। দেখো, এখানে আমাদেরকে বলল ঘর্ষণহীন একটা টেবিল, এইখানে আমাদের একটা স্প্রিং রাখা আছে, একটা ব্লক এসে কি করলো? একটা ব্লক এসে 4 মিটার পার সেকেন্ড বেগে আসছে। একটা ব্লক 4 মিটার পার সেকেন্ড বেগে আসছে, যার ভর হচ্ছে 2 কেজি। স্প্রিংটাকে ধাক্কা দিলে স্প্রিংটা কতটুকু সংকুচিত করবে সেটা আমাদের বের করতে বলছে। কে এর যে মান, কে এর মান হচ্ছে 4 নিউটন পার মিটার। আশা করি এটা সবাই পারবা, আশা করি এটা সবাই পারবা, তাই তো? ওকে, দেখো, এটা রিক্যাপ করতে বলছো। শতকরা পরিবর্তন যেটা, শতকরা পরিবর্তন সবসময় মনে রাখবা, পরিবর্তন তো লিখলাম, শতকরা হিসাব করার সময় সবসময় ভাগ দিতে হয় প্রথমে যেটা ছিল সেটা দিয়ে। অর্থাৎ জিনিসটা এরকমভাবে কাজ করে যে 0.5 বেগ যখন ছিল, বা 0.5-এ বেগের পরিবর্তন হয় এত, একে কত, 100-তে কত। শুরুতে যেহেতু বেগটা ছিল 0.5 মিটার পার সেকেন্ড, তাহলে 0.5-এ বেগের পরিবর্তন হয় এত, একের জন্য কত, 100-র জন্য কত, এই জন্য নিচে সবসময় 0.5টা হয়। ঠিক আছে, বা মানে ইনিশিয়ালটা হয়, শুরুরটা হয়। গেল, এই প্রবলেমটা বেশ মজার, খেয়াল করো, আগে প্রশ্নটা পড়ি। কি বললো দেখো, আনুভূমিক অবস্থায় থাকা 10 কেজি ভরের একটা ব্লককে স্প্রিং এর সাহায্যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো তলে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে চাইলে স্প্রিং কর্তৃক কতটুকু সংকুচিত করতে হবে। প্রশ্নটা তোমরা আগে একটু তুলতে থাকো, আমি একটু ছবি আঁকাইতে থাকি, আমি একটু ছবি আঁকাতে থাকি। দেখো, আনুভূমিক অবস্থায় থাকা 10 কেজি ভরের একটা ব্লককে স্প্রিং এর সাহায্যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো তলে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে চাইলে স্প্রিংটা ইয়া কত? হেলানো তলের দৈর্ঘ্য বলে দিছে, এইটুকু বলে দিছে 50 মিটার। এল সমান সমান বলে দিছে 50 মিটার, এবং স্প্রিং ধ্রুবক কে যেটা, এটা বলে দিছে 40 নিউটন পার মিটার। 40 নিউটন পার মিটার। ঠিক আছে, কি করতে হবে দেখো, এই যে স্প্রিংটা এবং এই যে ব্লকটা, আমাদের বলছে
যে কতটুকু মানে স্প্রিংটাকে কতটুকু পরিমাণে সংকুচিত করলে ছেড়ে দেওয়ার পরে স্প্রিংটা ব্লকটা এদিক দিয়ে যাবে 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 যাবে, তারপর ব্লক উপরে উঠে একদম ওই পর্যন্ত ওঠার জন্য প্রয়োজনীয় যে এনার্জি, সেই এনার্জিটা পাবে। কতটুকু সংকুচিত করতে হবে এটাই আমাদেরকে জিজ্ঞেস করছে। তাহলে কি হবে দেখো, দেখো এইখানে আমরা মনে করলাম যে x দূরত্ব পর্যন্ত, অঙ্কটা বুঝছো তো? কি হয়েছে এখানে, যে যখন আমরা এই স্প্রিংটাকে কিছু দূর পর্যন্ত সংকুচিত করে ছেড়ে দিলাম, ব্লকটা তখন কি গতিশক্তি প্রাপ্ত হবে না? এবং ওই গতিশক্তি নিয়েও যখন চলতে থাকবে, চলতে 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 আমরা চাই যে ওইটা চলতে চলতে একদম ওই 50 মিটার আনত তলের মাথায় গিয়ে পৌঁছায় যাক, আমরা এটা চাই। তাহলে প্রশ্ন করছে যে এটাকে কতটুকু পরিমাণে সংকুচিত করতে হবে। প্রশ্ন করছে কি, যে এটাকে কতটুকু পরিমাণ সংকুচিত করলে ওই পর্যন্ত উচ্চতায় সে উঠবে। এখন দেখো ভাই, খুবই সহজ জিনিস, বলতো এই পর্যন্ত যদি তারে উঠতে হয়, তাহলে তার মধ্যে কি আসলে mgh পরিমাণ একটা বিভব শক্তি প্রয়োজন না? তার মধ্যে তাকে কত কাজ করতে হবে এই পর্যন্ত উঠতে? তাকে মহাকর্ষের বিপরীতে কত কাজ করতে হবে? যখন আমি এভাবে চিন্তা করতেছি, দেখো এখানে কোনো ঘর্ষণ বল টল কিন্তু নাই, তাহলে এই ব্লকটা যদি আনত তল বরাবর উপরে উঠে এই জায়গাতে আসে, তাহলে ওকে কত কাজ করতে হয় বলতো? আমরা পড়ছিলাম না, mgh পরিমাণ কাজ করতে হয়। ওই যে আনত তল বরাবর কোনো বস্তুকে উপরের দিকে তুলতে, হেলানো তল বরাবর কোনো বস্তুকে উপরে তুলতে কি পরিমাণ কাজ করতে হয়? mg ইন্টু h। তাহলে দেখো আমরা ওকে এমন একটা পরিমাণে বিভব শক্তি দিব, বা আমরা স্প্রিংটাকে যদি x পরিমাণ সংকুচিত করি, তাহলে আমরা যে পরিমাণ কাজ করছি এটা হলো হাফ কে এক্স স্কোয়ার। আমরা যদি স্প্রিংটাকে x পরিমাণ সংকুচিত করি, তাহলে ওর মধ্যে আমরা যে পরিমাণ কাজ করলাম সেটা কত? হাফ কে এক্স স্কোয়ার। এই হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ এনার্জিটা দিয়ে এই ব্লকটা কি করবে? সর্বোচ্চ উচ্চতায় উঠবে। বলতো সর্বোচ্চ উচ্চতায় উঠার জন্য তাকে কত কাজ করতে হবে? m ইন্টু জি ইন্টু এইচ। এইখানে এইচ এর যে ভ্যালু, এইখানে এইচ এর যে ভ্যালু সেটা হচ্ছে এইটা। এইচ সমান আমরা কি লিখতে পারি? এল সাইন 30 ডিগ্রি লিখতে পারি না? তাহলে এখান থেকে এক্স এর মানটা বের হয়ে যাবে। হাফ কে এর মান কত ছিল? 40। এক্স এর মান আমাদের জানতে হবে, ইজ ইকুয়ালস টু ভর হচ্ছে 10 কেজি, জি এর মান 9.8 ইন্টু এল মানে কত? এল মানে 50 সাইন 30 ডিগ্রি। কি করলাম দেখো, হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ এনার্জি আমরা ওকে দিয়ে দিছিলাম, সেই এনার্জিটা দিয়ে সে কিন্তু mgh পরিমাণে কাজ করলো, নিজেকে উপরে উঠাতে mgh পরিমাণে কাজ করলো। ঠিক আছে, দেখো হাফ কে এক্স স্কোয়ার সমান সমান mgh। আমরা এগুলাকে আরো সহজেও ব্যাখ্যা করতে পারি, যে বিভব শক্তিগুলো যখন পড়বো তখন দেখবে এগুলাকে আরো সহজে ব্যাখ্যা করা যাচ্ছে। কিভাবে? যে হাফ কে এক্স স্কোয়ার, আমরা এই পরিমাণ যদি ওর মধ্যে বিভব শক্তি সঞ্চিত করি, সেই শক্তিটা দিয়ে তার মধ্যে স্প্রিং জনিত বিভব শক্তিটা মহাকর্ষীয় বিভব শক্তিতে পরিণত হলো, স্প্রিং জনিত বিভব শক্তিটা মহাকর্ষীয় শক্তিতে পরিণত হলো, মহাকর্ষীয় বিভব শক্তিতে পরিণত হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে কতটুকু সংকোচন করতে হবে সেটা আমরা পেয়ে যাচ্ছি। কতটুকু সংকোচন করতে হবে, এক্স এর যে ভ্যালু সেটা পেয়ে যাচ্ছি, কতটুকু সংকুচিত করতে হবে। দেখো বুঝছো কিনা, সবাই কি ক্লিয়ার কিনা দেখো, যে আমরা এই স্প্রিংটা যেটা ছিল, স্প্রিংটাকে কি করছি বললো আমাদের কতটুকু পরিমাণ সংকুচিত করলে হেলানো তলের সর্বোচ্চ বিন্দুতে ওঠানো সম্ভব। এখন হেলানো তলের সর্বোচ্চ বিন্দুতে উঠাতে এই ব্লকটাকে কি পরিমাণ কাজ করতে হবে? mgh পরিমাণ কাজ করতে হবে। এখন mgh পরিমাণ এনার্জি সে কার কাছ থেকে পাবে? স্প্রিং এর কাছ থেকে পাবে। তাহলে স্প্রিং তাকে হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ শক্তি দিবে, সেই শক্তিটা খরচ করে সে mgh পরিমাণ কাজ করবে। এখন স্প্রিংটা যে হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ শক্তি ব্লকটাকে দিবে, স্প্রিংটা পাইছে কোত্থেকে? আমরা বাইরে থেকে স্প্রিং এর মধ্যে একটা হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ এনার্জি দিয়ে দিছিলাম,
সো ওই পরিমাণ এনার্জিটা স্প্রিং পরে ব্লককে দিছে, ব্লক সেই এনার্জিটা নিয়ে এমজিএইচ পরিমাণ কাজ করছে। ঠিক আছে, ওইটাই আমরা এখান থেকে হিসাব করলাম। তাহলে এক্স এর মান কত বের হয়ে যাবে আশা করি। ক্লিয়ার সবাই? দেখো দেখো ক্লিয়ার কিনা? হ্যাঁ, প্রথমে আণবিক সরণ ঘটছে এবং এখানে যেহেতু কোনো ঘর্ষণ নাই তাহলে এনার্জি লস নাই কোনো, কিন্তু যদি লস থাকতো তখন কিন্তু আমাদেরকে আলাদা করে হিসাব করতে হতো যে এইটুকু দূরত্ব কত, এখানে ঘর্ষণের জন্য কতটুকু এনার্জি খরচ হয়েছে, সেটা এখান থেকে বিয়োগ করে তারপরে এমজিএইচ ওইটা হিসাব করতে হতো। বুঝতে পারছো? সহজ, একদমই সহজ। ওকে, সো স্প্রিং রিলেটেড আমরা আসলে সামনে আরো অনেক প্রবলেম দেখব, কিন্তু সেগুলোর জন্য আমরা তার আগে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, বিভব শক্তি, গতিশক্তি এই জিনিসগুলা দেখে তারপরে আমরা আসব। তো যেহেতু সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল আমাদের নেক্সট লেকচারেই আছে, এবং আমি প্রথম যেই ম্যাথটা দেখাবো বলছিলাম সেইটাও আমাদের সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বলের একটা দারুণ কনসেপ্ট ক্লিয়ার করবে। তো নেক্সট ক্লাসে আগে শুরুতে এই প্রবলেমটা আগে সলভ করব, তারপরে এখান থেকেই সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল ওইগুলার ব্যাখ্যাতে যাব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার আগামী রবিবার। হ্যাঁ, আজকে ছুটি, ছোট্ট ছোট্ট ক্লাস, দেখছো কত ছোট ক্লাস। ঠিক আছে, এই জন্য ক্লাস সংখ্যা কিন্তু একটু বাড়তে পারে, তো মাথায় রেখো, ক্লাস সংখ্যা থেকে ভয় পেও না আবার কেউ। ওকে, থ্যাংক ইউ সবাইকে, শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।